মিম। মিম, বয়স কত মিম? 24 ইয়ার্স। 24 ইয়ার্স। আপনি যে গল্পটা এখানে বলতে এসছেন সেটার আমার জানাশোনার জায়গা থেকে নতুন না, কিন্তু আমার মনে হয় আমার শ্রোতারা যারা আজকে শুনবেন তারা আজকে ভিন্ন ধরনের গল্পের একটা বলা যেতে পারে কি, এটা টেস্ট বলবো না আমি শব্দটা, গল্পের ধরনের মুখোমুখি হবেন, এভাবেই বলতে চাই। চলেন শুরু করেন যেখান থেকে বলতে চান। জি ভাই, আমি আমার ছোট থেকেই শুরু করছি। জি। তো আমাদের ফ্যামিলিতে হচ্ছে আমি, আমার ভাইয়া আর মা আছি। আর ছোট থেকে বলতে গেলে আমার জন্মের 3 মাস বয়স থেকে আমাদের বাবা আমাদের ছেড়ে চলে যান, মায়ের সাথে ঝামেলা হয়। তো আমরা নানু বাড়িতে থাকতে থাকি। তো আমার মা অনেক কষ্ট করেন সেই সময় থেকে। বাবার সাথে অনেক যোগাযোগ করার ট্রাই করেন, কিন্তু হয়নি কিছু। মানে আপনি কি কারণটা জানতেন যে কেন বাবার সঙ্গে সম্পর্ক নাই বা এই ডিটাচটা? বাবা একটু এডিক্টেড ছিলেন। এটা আপনার মা বলেছে, আপনি দেখেছেন জি, কখনো? মা বলেছে, আমি দেখিনি। দেখেননি, রাইট। তো মা অনেক কষ্ট করে আমাদের দুজনকে মানুষ করে। তো মা কাপড়ের বিজনেস করতো, আর অনেকভাবে আর কি মানুষের হেল্প নিয়ে আমাদেরকে বড় করেন। তো ছোট থেকে আমার পড়াশোনার প্রতি খুব আগ্রহ ছিল। তো আমাদের গ্রামের পরিবেশটা তেমন ভালো ছিল না, মানুষজনের দৃষ্টিভঙ্গি খুবই নেগেটিভ ছিল। তো আমি চেয়েছি যে ছোট থেকে চাইতাম যে আমি খুব পড়াশোনার করে খুব ভালো একজন মানুষ হব। তো মাকে সবসময় বলতাম যে মা, আমার এখানে ভালো লাগে না, আমি ভালো একটা জায়গায় ভালো একটা পরিবেশে থাকতে চাই, পড়াশোনা করতে চাই। তো আমার নানুর বোন, আমার নানু আর কি, তো ওনার মেয়ে আছে, মিরপুরে থাকতো। তো নানু বলে যে ওইখানে আমাকে পড়াশোনার জন্য পাঠাবে, তো আমাকে পাঠিয়েছিল। তো গিয়ে দেখি আসলে পড়াশোনা বলতে কি, মানে একদম প্রাথমিক পর্যায়ে পড়াশোনা? ছোট থেকে, নানুর বাসা থেকে? হ্যাঁ। আচ্ছা। আমার নানুর বোন, তো আমার নানুই হয়। তো ওনার মেয়ের মিরপুরে থাকতেন, তো সেখানে আমাকে পাঠানো হয়। বাট সেখানে আমাকে পড়াশোনার কথা বলে পাঠানো হয়েছিল, বাট আমি সেখানে আসলে পড়াশোনার কোনো মুখই দেখিনি। ওইখানে আমি টানা 6 মাস আমি সেখানে কাজ করি তাদের বাসায়। জি, সব ধরনের কাজ, ওনাদের ছোট বাচ্চার দেখাশোনা প্লাস যত ধরনের কাজ আছে আর কি, সবকিছুই করি। তারপর মা আমাকে একটা সময় নিয়ে আসে সেখান থেকে। মাকে কোনো অ্যাড্রেসও দেওয়া হয়নি ওই খালার বাসার, সেজন্য মা যেতেও পারেনি, দেখাও হয়নি। তো একটা 6 মাস পর মা যায় সেখানে, গিয়ে আমাকে নিয়ে আসে। তো এর মাঝে আবার আমি আমাদের গ্রামে একটা সার্কুলার আসে একটা মাদ্রাসার, এতিমখানার। তো সেখানে আমি পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পর সেখানে আমি সিলেক্ট হয়ে যাই। তো কোন ক্লাস এটা? তখন ক্লাস 3। ক্লাস 3 তে? জি। ওকে। তো সেখানে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পর সেখানে আমি পড়তে থাকি। আচ্ছা। এবং আপনার মাটা কাপড়ের বিজনেস করেই সংসারটা চালাতেন? আমার মা কাপড়ের বিজনেস করতো, প্লাস কিছু যে সেভিংস করেছে অল্প কিছু টাকা, সেটা গ্রামে আমাদের আত্মীয় আছে একজন ফুফাতো ভাই, তার কাছে কিছু টাকা দিয়ে সেখান থেকে একটা বিজনেস প্রফিট হিসেবে কিভাবে যেন কিছু টাকা নিয়ে সেখানে আর কি দৈনিক যে খরচগুলো বেয়ার করতো সেগুলো আর কি। ওকে। পরে দেখা যেত যে আমি যখন মাদ্রাসা থেকে বাসায় আসতাম, তখন বাড়িতে দেখতাম যে ছেলেপেলেরা বসে আড্ডা দিত। মানে গ্রামের যেসব ছেলেরা থাকে, বাড়ি সবসময় ভর্তি থাকতো। তো ওই ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগতো না। মাকে বলতাম যে আমার এগুলো ভালো লাগে না। তো মাকে দেখা যেত আমি পাশের বাড়িতে গিয়ে বসে থাকতাম, পাশের বান্ধবীদের বাড়িতে গিয়ে বসে থাকতাম। তো মা গিয়ে আবার আমাকে ডেকে নিয়ে আসতো। তো এই ঘটনাগুলো বহুবার হয়েছে। তো দেখা গেছে যে গ্রামে কিছু প্রভাবশালী মানুষ থাকে না, তো মা বলতো যে এদেরকে হাত করে রাখতে হয়, না হলে এরা ক্ষতি করবে। আর আমার মামারা কেউ বাড়িতে ছিল না। আচ্ছা। সবাই যার যার মতো সেটেল ছিলেন। তাদেরকে বলেও কিছু লাভ হতো না, কিছু বলতো না তাদেরকে। তো এরকম গ্রামের ছেলেরা খুবই ডিস্টার্ব করতো, আর মা তো তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। তো তারা খুব ভালো সুযোগ পেয়েছে। তো এই ব্যাপারগুলো মানে খুবই বিরক্তিকর লাগতো। আর অনেক মানুষজন বাসায় এসে বসে থাকতো, মানে আমাকে নিয়ে মানে কেমন যেন একটা তামাশার মতো হয়ে গেছিল। আমার কাছে ব্যাপারগুলো খুবই বিরক্তিকর লাগতো। তো ওরাও মজা নিত যে একটা মেয়ে, উঠতি বয়সে একটা মেয়ে এরকম। ক্লাস 3 তে পড়া মেয়ের সাথে কি? প্রতিবারই আমি তো বছরে 3 বার আসতাম যখন মাদ্রাসা থেকে ছুটি দিত। আপনি মাদ্রাসাতেই থাকতেন? হ্যাঁ, আমি ওইখানে আবাসিক মাদ্রাসা? জি, আবাসিক মাদ্রাসা।
তো বছরে 3 বার যখন ছুটিতে আসতাম তখন এরকম হতো। এমন মানে প্রতিটা সময় যখন বড় হচ্ছি দিন দিন এরকম হতো যে আমার যখন ছুটি হতো আমি মানে কান্না করতাম হোস্টেলে থাকতে, যে আমি এখন বাসায় যাবো, আমার এই পরিস্থিতিগুলো ফেস করতে হবে। কি করতো ওরা বাসায় এসে? মানে ওরা সবসময় আড্ডা দিত। তারপর ছোটবেলায় আমার একটা ঘটনা মনে আছে যে একটা লোক আমাকে কোলে নিয়ে আর কি আমার গায়ে বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে। এগুলো আপনি মাকে শেয়ার করতেন বিষয়গুলো? মানে আমি তখন ভালোই ছোট ছিলাম, কিন্তু ব্যাপারগুলো আমার মনে আছে। এরকম বহু ঘটনাই হয়েছে যে লোকজন বাসায় এসে আড্ডা দিত, এরকম করতো। তো মাকে আমি বললে মা এগুলো বুঝতে চাইতো না আর কি, এড়িয়ে যেত। এড়িয়ে যেত? হ্যাঁ। তো মানে সব ধরনের মানুষের ইন্টারেস্ট ছিল আপনার বাসাতে, এবং সে বিষয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না? না, কারো কোনো মাথা ব্যথা ছিল না। আর আমার ভাইয়াও ছিল, মাদ্রাসায় পড়াশোনা করতাম, ভাইয়া হাফেজ। তো ও থাকতো না বাড়িতে। তো মাকে বোঝানোর চেষ্টা করতাম যে এই ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগে না। আমি চাইতাম যে আমি যেখানে পড়াশোনা করেছি মাদ্রাসায়, সেখানে আমি ছোট থেকে হাত মোজা পা মোজা মুখ ঢেকে চলাফেরা করতাম। তো আমি যখন ছুটিতে আসার আগে আমি খুবই কান্নাকাটি করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম যে আমার এই জিনিসগুলো ভালো লাগে না, মাকেও বলতাম। তো যাই হোক, এরকম করে অনেক বাজে ঘটনাই হয়েছে গ্রামে। দেখা গেছে মা লোকদেরকে প্রতিনিয়ত বাড়িতে আসার জন্য দিত। তো হুট করে যদি তাদেরকে আসতে না করা হয় তারা নিশ্চয়ই খারাপ কিছু করবে। তো সেরকমই কিছু হয়েছিল একবার। তো আমার এক ফুফাতো ভাই আছে, সে ফার্স্ট মা বলে যে সে আমাদের বাড়িতে আসবে টাকা পয়সার কোনো একটা ব্যাপারে। তো আসে বাড়িতে, আসার পর সে বেশ কয়েকবারই আসতে থাকে। তো আগে যেসব ছেলেপেলেরা আসতো, তো ওরা ভাবতো যে এখন তাদেরকে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে। মানে মামার কাছে আর কি আমি বলেছি যে আমার এই ব্যাপারগুলো ভালো লাগে না, মা এরকম করে। তো মামা তাদেরকে আসতে না করে দিয়েছে আর কি। তো ওই ছেলেরা আবার রেগে গিয়ে মানে যে তাদেরকে আসতে না করে দিয়েছে, আবার আমার ফুফাতো ভাই আসতেছে আমাদের এখানে। তো একটা সময় দেখা গেছে যে একবার ওই ভাইয়াটা আসছে আমাদের বাড়িতে। তো ওই ছেলেরা এসে বাড়ির চারপাশ অনেক ঘেরাও করে অনেক নোংরা কথা উঠাইছে আমাকে নিয়ে। বাড়িতে অনেক ঢিল ছুড়াছুড়ি, অনেক মানে খুবই বাজে একটা অবস্থা হয়েছিল সে সময়। তো এই ঘটনাগুলো আমি ছোট থেকে ফেস করেছি। তো এভাবে আমি এবং মা এই বিষয়গুলো নিয়ে আপনাকে কোনো শেল্টার দিত না? মানে মার জায়গা থেকে আপনি কোনো সাপোর্ট পেতেন না এই বিষয়গুলো নিয়ে? অ্যাকচুয়ালি মার জন্য এই প্রবলেমগুলো আমি ফেস করেছি। মার মানে কি ব্যাড সাপোর্টই আমি এগুলো ফেস করেছি। আচ্ছা। কারণ মার কাছে আমি কোনো এই ব্যাপারগুলো মানে বাবা মারা কি সন্তানদের যেভাবে আর কি লালন পালন করা উচিত বা তাদের সুরক্ষা দেওয়া উচিত। আমি এভাবে বললে না কিছু বুঝবো না, আপনাকে স্টোরিগুলো বলতে হবে যে আলটিমেটলি ঘটনা কি ঘটেছে। যাই হোক, তারপরে কি হলো আপনি এটা বলেন। হ্যাঁ। তারপরে আমি এভাবে এতিমখানাতে 9 বছর পড়াশোনা করি। এসএসসি পাশ করে আমি বাড়িতে চলে আসি, কারণ সেখানে ইঞ্জিনিয়ারিং ছিল। তো আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাইনি। আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব। অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ড কিছুই ছিল না, একদম জিরো ছিল। তো বাট আমার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব। এই স্বপ্নটা আমার সেই ছোট থেকেই ছিল। তো আমি যখন এসএসসি পাশ করে গ্রামে চলে আসি, তো আমাদের যেহেতু কোনো টাকা পয়সা নেই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তো মা ডেফিনেটলি আমাকে পড়াশোনা করাতে পারবে না। তো মামাদের বলেছে, তো মামারা বলেছে বিয়ে দিয়ে দাও। মামিরা ডেকে বসে আমাকে নিয়ে কথা বলেছে। তো আমি বলেছি যে আমি আরো পড়াশোনা করতে চাই, যেহেতু বাবা নেই আমাদের, আর আমাদের কোনো জমি জমা ব্যাংক ডিপোজিট কোনো কিছুই নেই। আর আমার ভাই হচ্ছে আমার 1 বছরের সিনিয়র। ও সেরকম কোনো মানে দায়িত্ব জ্ঞানশীল সেরকম কিছু না, আর দায়িত্ব ব্যাপারগুলো বোঝে না তেমন একটা। তো আমার কাছে সে ছোট থেকে মনে হতো যে যদি কিছু করা লাগে সেটা আমাকেই করতে হবে। তো মামাদেরকে বলেছি যে আমি আরো পড়াশোনা করতে চাই। তো সেই সময় দেখা গেছে মামারা বলতে শুরু করেছে যে আমাদের বাচ্চারা এখন ছোট আছে, যখন বড় হয়ে যাবে তখন তোমাকে তোমার বিয়ে শাদী এসব নিয়ে ভাবার মতো, খরচ দেওয়ার মতো সেরকম সময় থাকবে না আমাদের। তো এখনই বিয়েতে রাজি হয়ে যেত। আমি বলেছি না, আমি অনেক কান্নাকাটি করেছিলাম সেদিন। কোন ক্লাসে পড়েন তখন আপনি? আমি তখন এটা হচ্ছে আমি তখন মাত্র এসএসসি পাস করে বের হয়েছি আর কি, পরীক্ষা দিয়েছি। ওকে, এসএসসি বলতে কি আপনি মাদ্রাসা 2013 এ? মাদ্রাসার এসএসসি কথা বলছেন? মাদ্রাসা, জি। ওকে। দেন সেভাবেই চলতে থাকে। আর এর মাঝে হচ্ছে আমার ভাইয়া এই যে নারায়ণগঞ্জে একটা মাদ্রাসায় পড়াশোনা করতো। যে মাদ্রাসায় পড়তো সেখানে প্রায় 2-3 বছর টানা পড়াশোনা করে। আর ওই মাদ্রাসার ওনারের বাড়িতে লজিং থেকে পড়াশোনা করে আর কি। তো ওই যে এসএসসির পর একটা গ্যাপ থাকে, 2-3 মাসের একটা গ্যাপ থেকে যায় কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত। তো সেই সময় ভাইয়া বলে যে
যাদের বাড়িতে লজিং থাকতো তারা মোটামুটি আমাদের কথা জিজ্ঞেস করতো, আমাদের অবস্থা জিজ্ঞেস করতো। তো ভাইয়া গল্প করতো তাদের সাথে। তো ভাইয়া বলে যেহেতু একটা ছুটির মধ্যে আছো তো এখানে এসে ঘুরে যাও, ভালো লাগবে। তো মা বলে ঠিক আছে, আমি আসতে চাইনি। তো মা বলে যে ঠিক আছে যা, ভালো লাগবে। তো আমি আসি ওনাদের ওখানে, এসে 1 সপ্তাহের মতো থাকি। ওনাদের কারদের এখানে কাকা আর কি, ভাইয়া যাদেরকে কাকা বলে, তাদের সাথে আমাদের ব্লাডের কোনো রিলেশন নেই, বাট ভাইয়া অনেকদিন যাবত থাকে সে হিসেবে আর কি। দেন ওইখানে আমি 1 সপ্তাহ থাকার পর আমি আবার বাড়ি চলে যাই। তো ওনারা আবার শুনতে পারে যে আমি গিয়ে কলেজে ভর্তি হব। এর মাঝে আবার একটা কাকা আছে, উনি আবার আমার নাম্বার রেখেছিল, ফোন নাম্বার বলেছে, আমি জাস্ট দিয়েছি নাম্বারটা। সম্পর্কের কাকা, কোনো আর কি ব্লাডের কোনো রিলেশন না, বললাম সম্পর্কের কাকা। হ্যাঁ জি ভাইয়া। তো তারপর আমি চলে আসি বাড়িতে। চলে আসার পর কলেজে ভর্তির সময় হয়ে যায়। তো মা আমাকে গ্রামের প্রতিবেশী একজন ভাইয়া আছে, ওনাকে নিয়ে গ্রামে কলেজে ভর্তি করানোর জন্য নিয়ে আসে। তো আমাদের তো এরকম কোনো ছিল না, আর্নিং সোর্স ছিল না যে আমাকে প্রতি মাসে খরচ দিয়ে পড়াশোনা করাবে। আর আমি সবসময় একটা আবদ্ধ পরিবেশে বড় হয়েছি, টানা 9 বছর একটা মাদ্রাসা পড়েছি। তো হুট করে বাহিরে এসে আমি কোনো কিছু বুঝতে পারিনি যে কিভাবে কি করব। তো সরকারি কলেজে ভর্তি হওয়ার মতো ছিল না। অনেকে বলতেছিল যে সরকারি কলেজে পড়াশোনা ভালো হয় না। তো ওই ভাইয়া আর কি প্রাইভেট কলেজে দেখতেছিল কোনটাতে খরচ কম, সব থেকে বেশি। তো দেখতেছি সবগুলোতে মোটামুটি অনেক খরচ, প্রাইভেট কলেজ যেহেতু। তো একটা কলেজে কথা বলেছিল, তো সেখানে বলতেছিল যে কোনো পড়াশোনার খরচটা লাগবে না, জাস্ট হোস্টেল ফিটা দিতে হবে 3000 টাকার মতো। তো মা বলেছে যে আমি এটা দিতে পারবো না। তো মা সেখানে অনেক আর্গু করে, অনেক চিল্লাচিল্লি করে। তো আমাকে ওইখানে রেখে চলে আসে, ওই স্যারের ওখানে, প্রিন্সিপালের ওখানে। রেখে চলে আসবে কেন বুঝলাম না আমি। মানে আমি বলতেছি যে আমি পড়াশোনা করবো, মোটামুটি একটা জিদের পর্যায়ে চলে গেছে। মা বলতেছে যে না তোমাকে দিতে পারবো না। মা বলতেছে যে না আমি পারবো না, পড়াশোনার দরকার নেই। ইন্টারমিডিয়েট? জি জি। আচ্ছা। তো মা ওইখানে রেখে চলে আসে। তো স্যার বলতেছিলেন যে ঠিক আছে আপনি রেখে চলে যান, মেয়েটা পড়তে যাচ্ছে, আপনি রেখে চলে যান। তো আমি ওখানে থাকি। তো ওই সময়টাই কাকা আমাকে ফোন দেয়, ওই যে বাড়িতে ভাইয়া থাকে। আপনার ভাই কি ওই বাড়িতে থাকতো? কেন থাকতো আপনার ভাই? ওই যে মাদ্রাসায় পড়াশোনা করতো আর লজিং থাকতো। বলেন তারপর হচ্ছে ওই কাকা ফোন দেয় আমাকে। ফোন দেওয়ার পর আমি কিন্তু ওই যে উনি নাম্বার নিয়েছে, ওনার নাম্বার কিন্তু আমার কাছে নেই, আমি ফোন দিইনি, উনি নিজেই ফোন দিয়েছে। ফোন দিয়ে জিজ্ঞেস করলো খবর, যেহেতু ওনাদের বাড়িতে থাকতে শুনেছিল আমি কলেজে পড়তে হব। তো উনি ফোন দিয়ে বলতেছে যে ফোন দিয়ে কথা বলে খবর জিজ্ঞেস করে উনি এক পর্যায়ে আসে আমার কলেজের এখানে, দেখা করেন, দেখে যে কলেজটা একদমই চিপা, পড়াশোনার কোনো পরিবেশ নেই আর কি সেরকম। তো উনি বলে যে এখানে মানুষ কিভাবে পড়াশোনা করবে, তুমি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো এরকম বলে উনি যাই হোক দেখে শুনে চলে যায়। সেদিন গিয়ে ভাইয়ার সাথে আলাপ করে যে উনি আমাকে পড়াশোনা করাতে চায়, রেসপন্সিবিলিটি নিতে চায় আমার। এই কাকা? জি। আচ্ছা। তারপর ভাইয়াকে সাথে করে নিয়ে উনি আবার কলেজে আসে। কলেজে আসার পর আমাকে কলেজ থেকে আমাকে ড্রপ করে, আমাকে নেয়, আমাকে নিয়ে পরে আমাদের গ্রামে যায় মার কাছে। ভাইয়াকে ওইখান থেকে নিয়ে আসে ওনাদের বাড়ি থেকে, সাথে আমাকে নিয়ে আমাদের গ্রামে যায়, আমাদের বাড়িতে আর কি। তো সেখানে গিয়ে উনি দেখে যে একটা ছোট একটা ঘর, মানে ওনার নাকি খুব মায়া হয়েছিল, উনি এভাবে পরে বলেছিল আমাকে যে এত ছোট একটা ঘরের মধ্যে তোমরা থাকতা, ইলেকট্রিসিটি নেই, কোনো কিছু নেই, মানে খুব মায়া হয়েছে উনি যেটা বলেছিল। তো মার সাথে কথা বলে গ্রামের মানুষজনও দেখেছে উনি গিয়েছিল। তারপর উনি বলে যে আপনার মেয়ের পড়াশোনার ইয়েটা আমি নিতে চাই, দায়িত্বটা নিতে চাই, যেহেতু পড়াশোনা করতে চায়। তো এইভাবে উনি আমাকে একটা ভালো কলেজে ট্রান্সফার করে দেয় এখান থেকে। ট্রান্সফার করে আমি ইন্টারমিডিয়েটে ওনার। আপনার মা তখন কি করছে? আমার মা তখন কিছুই করে না, একদম বসা। হ্যাঁ। সংসার চলতো কিভাবে? সংসার ওই যে আমাদের অল্প কিছু যে সেভিংস ছিল সেটা ওই থেকে যেটা ইন্টারেস্ট আসতো সেটা দিয়ে চলতো। জি। বাবা কি করতেন আপনি? বাবা তখন আমাদের সাথে ছিলেন না। না মানে ও আজ বেঁচে ছিলেন কিন্তু অন্য কোথাও ছিলেন। বিয়ে শাদী করেছেন? হ্যাঁ, সেখানে বিয়ে করেছেন। আমার এসএসসির পরে আবার ওনার সাথে দেখা করার জন্য গিয়েছিলাম বাবার সাথে। 611904 ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর সেই যে আমার 3 মাস বয়স থেকে উনি চলে গেছেন, তখন থেকে আমি আমার এসএসসির পর গিয়ে ওনার সাথে আমাদের দেখা হয়, এর মাঝে কোনো যোগাযোগ হয়নি, দেখা হয়নি। ওকে, ঠিক আছে। তো গেল এই ভদ্রলোক, গিয়ে আপনার হলো ভালো একটা কলেজে ট্রান্সফার করে দিল। তো তারপর থেকে তো আমার যত ধরনের
যত খরচ আছে সবকিছু উনিই দিতে থাকে, যত যা লাগে এভরিথিং। তারপর দেখা গেল যে উনি মাঝে মাঝে দেখাও করতে আসে কলেজে। আমি একটা আপুর সাথে থাকি সাবলেটে, তো থাকার পর আস্তে আস্তে উনি প্রায় প্রতিদিনই আসতো দেখা করতে। তো দেখা যেত যে উনি আমাকে মানে একটা নিয়মের মধ্যে খুব চাপ দিতে থাকে যে এটা করবা না, কারোর সাথে কথা বলবা না, কোনো বান্ধবীদের সাথে কোথাও ঘুরতে যাওয়া যাবে না, মানে অধিকার চর্চা করতে থাকে। অধিকার চর্চা যেটাকে বলে। তো প্রেশার গুলো আমি ফার্স্টে নরমালি নিয়েছি, এটা হতেই পারে, মনে করেছেন ভালোর জন্যই বলতেছেন। জি। তো দেখা গেল যে একটা পর্যায়ে প্রেশারগুলো একটু বেশি স্ট্রিক্ট হতে থাকে। এখানে একটা বিষয় খুব খেয়াল রাখবেন যে প্রিয় শ্রোতা এবং দর্শক, ওকে তো আমরা দেখাচ্ছি না বা দেখাতে চাইও না, এবং ওর যে গল্পটা এখানে প্রচার করা হচ্ছে ওর ভয়েস চেঞ্জ করে প্লাস হচ্ছে হলো ওর ছদ্মনাম ব্যবহার করে, ও একটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে এবং মাশাআল্লাহ ও দেখতে অনেক সুন্দর। এই জায়গাটা থেকে ওর যেই ব্যাপারটা ওকে ফেস করতে হয়েছে সেই বিষয়গুলো আমরা এখানে স্মুথলি উপস্থাপন করছি। এবং আরেকটা দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এটা দেখি যে এই ধরনের গল্পগুলো যখন আগাগোড়া সমস্ত কিছুর মাঝখান থেকে একটা দুটো লাইন পিক করে অনেক ইউটিউবার, ফেক ইউটিউবার এগুলোর গল্প আজে বাজে থামলাইল ইউজ করে এবং তার উপরে অন্য মেয়েদের ছবি দিয়ে এই গল্পগুলো প্রকাশ করে, যেটা আমাদের ইমেজের জন্য খুবই 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 দুঃখজনক। আমি বিশেষভাবে তাদেরকে সতর্ক করতে চাই। আমরা অলরেডি কিছু ইউটিউব চ্যানেলকে আইডেন্টিফাই করেছি, এগুলোকে রিপোর্ট করা হচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, অলরেডি কিছু বন্ধও হয়ে গেছে। তাদেরকে আমি বলবো বিশেষভাবে যে যারাই কাজগুলো করেন তারা তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে। বারবার আপনাদেরকে সতর্ক করা হয়েছে, আপনারা সতর্ক হন নাই। এটা আপনাদের জন্য শেষবারের মতো ওয়ার্নিং, প্লিজ বি কেয়ারফুল। ওকে, এই ধরনের কাজ করবেন না। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে আপনার উপর অধিকার চর্চা করতে থাকে বেশি, তারপর জি এই বিষয়গুলো খুব বেশি আর কি প্রেশার ক্রিয়েট করে আমার মেন্টালি। তো আমি একটা পর্যায়ে শুনতে পারি, মানে উনি মজার ছলে মানে বলে ইনডিরেক্টলি যে উনি আমাকে বিয়ে করতে চায়, এটা ইনডিরেক্টলি আমাকে বোঝায়। তো আমি এটা মাকে শেয়ার করি যে মা উনি তো আমাকে এভাবে বলছে। ইনডিরেক্টলি বলতে কি বোঝাইছে? ইনডিরেক্টলি বলতে মানে উনি মানে কিভাবে যেন বলতো যে আমি ইশারা ইঙ্গিতে বলতো, যে বোঝানোর চেষ্টা করতো যে উনি আমাকে বিয়ে করতে চায়। ইভেন এটাও বলতো যে আমি যদি এখন ইয়াং থাকতাম তোমাকে আমি এখনই বিয়ে করে ফেলতাম, এরকম মানে আরো অনেক ভাবে বলতো। তো মাকে ব্যাপারটা জানাই, জানানোর পরে মা আমাকে বলে যে ধরবোকা, এটা সেরকম কিছু না, উনি হয়তো মজা করে বলেছে, এটা এরকম ছিল। তো যাই হোক, উনি দেখা যেত যে প্রতিদিন ঝগড়া করতো। তো মাঝে মাঝে উনি যখনই বাসায় আসতো, আমি যেখানে থাকতাম, তো উনি এসে ফোন ঘাটাঘাটি করতো, মানে যতবার আসতো ঠিক ততবারই ফোনটা চেক করতো, এভরিথিং, কাপড়ের প্রতিটা ভাঁজে ভাঁজে চেক করতো, তারপর আমার প্রতিটা জিনিস চেক করতো। আপনার রুমে যাওয়ার অ্যাক্সেস পেতো নাকি উনি? আমরা যে সাবলেটে থাকতাম, এক রুমে আপু থাকতো আর এক রুমে আমি থাকতাম। তো বলতে মানে ওই আপু পড়াশোনা না, আপুর না, ওটা অন্য আপু পড়াশোনা করতে আপনার সঙ্গে, অন্য একটা আপু। হ্যাঁ, তো ওই আপুর তো প্রবলেম হওয়ার কথা, এরকম একটা বয়স্ক লোক আপনাদের রুমে ঢুকে যাচ্ছে, চেক করতেছে। তো ওইটা আর কি উনি বাসাটা নেওয়ার আগে কথা বলে নিয়েছে যে আমি ওর গার্ডিয়ান হিসেবে নিচ্ছি, তো মাঝে মাঝে আসবো, এরকম এভাবে আর কি। ওই আপু আপনার সঙ্গে ঢুকেছে, বাসাটা নিয়ে দিয়েছে কি ওই লোকই? হ্যাঁ, আমরা দুজন একসাথে উঠেছিলাম আর কি। ওই আপুর সঙ্গে আপনার পরিচয় কিভাবে? আপুর সাথে পরিচয় নয়, যে সাবলেটে ভাড়া নেওয়ার ফোন নাম্বার এভাবে পরিচয় হয়েছে। আচ্ছা, তো উনি বাসায় ঢুকতো, ওই আপু কি জানতো উনি আপনার কি হয়? জানতো যে আমার আঙ্কেল হয়, সেরকম। ওকে, আঙ্কেল কিরকম আঙ্কেল সেটা জানতো না? হ্যাঁ, জানতো যে আমাদের। আপনি যদি কোনো কিছু এখানে মিথ্যা বলেন আপনি কিন্তু ধরা পড়ে যাবেন। না না, মিথ্যা বলছি না, সে আপু সবই জানতো যে উনি আমাদের রক্তের কেউ না, জাস্ট আমাকে আমার রেসপন্সিবিলিটি নিচ্ছে, আমার আঙ্কেল হয়, এরকম। তো এরকম ভাবে আপনার ফোন চেক করতো, আপনার চেক করতো, এগুলো খুব নরমাল ছিল বিষয়গুলো? ও সামনেই ঘটনা, একটা রুমের মধ্যে সবার তো বোঝার কথা বিষয়গুলো। আপুর রুমে থাকতো, আপু আমার রুমে আসতো না। যখন দুইটা রুম ছিল, তো কাকা যখন আসতো উনি দরজা খোলা থাকতো, বাট উনি রুমে এগুলো করতো, মানে আমার সব জিনিস চেক করতো। আপনি তখন রুমে থাকতেন? হ্যাঁ, রুমেই থাকতাম। রুমে থাকা অবস্থায় উনি এন্ট্রান্স নিত? এই বয়স্ক একজন মানুষ, এটা তো উচিত না। কিন্তু এরকমই ছিল, আপু কিছু বলেন, যেহেতু উনি বাসা নেওয়ার আগে আপুর সাথে কথা বলে নিয়েছে যে আমি মাঝে মাঝে আসবো, ওর জিনিসপত্রগুলো দিয়ে যাব, প্রয়োজনীয় জিনিস, এভাবে আর কি কথা হয়েছিল। ওকে, কিন্তু আপনার জায়গা থেকে এটা না ছিল না? হ্যাঁ, আমি বলেছি, কিন্তু আমি আসলে ওনার কথা ছিল সবসময় এরকম যে আমি তোমার সবকিছু দেই, যে খাওয়াই পড়ায় সে সবকিছুই করতে পারে। মানে লাইক আপনার সব ধরনের রেসপন্সিবিলিটি সে নিয়েছিল। জি সবকিছু। সেক্ষেত্রে আপনি তাকে এইভাবে নাও করতে পারতেন না, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এই ফ্যাক্টগুলো একটু চিন্তা করতে হবে আসলে। তারপর কি হলো?
তো এভাবে চলতে থাকে। তো আমি ইন্টার ফার্স্ট ইয়ারে উনি আমাকে একটা ফোন কিনে দেয়, টাচ ফোন। তো আমার একটা ফ্রেন্ড ছিল, তার সাথে আমার ফোনে পরিচয় হয়েছিল। তো ফ্রেন্ড বলতে আলটিমেটলি তার সাথে আমার প্রেমের সম্পর্কই হয়েছিল ফোনের মাধ্যমে জাস্ট, কিন্তু দেখা হয়নি। আচ্ছা। তো উনি সেটা জানতে পারে। জানার পরে মানে দেখা গেছে যে ওনার যে মানসিক টর্চার গুলো সেটা অনেক বেড়ে যাচ্ছে দিন দিন। ওনার বাসাতেই আপনার ভাই লজিং থাকতো? হ্যাঁ, ওনার বাসাতেই থাকতো। তো আলটিমেটলি ওনার বাচ্চা কাচ্চা কয়জন ছিল? ওনার ছেলে, 2জন ছেলে আছে। তো বড় ছেলেকে পড়াতো আমার ভাইয়া। ও, কোন ক্লাসে পড়তো তখন? মেবি 2 বা 3-তে পড়তো। আরবি পড়াতো আমার ভাইয়া আর কি। আচ্ছা আচ্ছা, আপনার ভাই কোরআনের হাফেজ জি ছিলেন? জি। আচ্ছা, ঠিক আছে। তো এই প্রেমের সম্পর্কটা উনি জানলো কিভাবে? উনি যে ফোন চেক করছিল, তো হুট করে উপরে স্ক্রিনে মেসেজ চলে আসে। তো সেটা দেখে উনি বুঝতে পারে যে এরকম। তারপর উনি চেক করে, সবগুলো মেসেজই চেক করে। তারপর আমি বলি এরকম। তারপর উনি তো আরো পুরো খেপে যায়। এর আগ পর্যন্ত উনি অত বেশি টর্চার করেনি, মেন্টালি অত বেশি প্রেশার দেয়নি আমাকে। তো সেটার পর উনি বুঝে ফেলে যে আমার কারোর সাথে সম্পর্ক আছে। এর আগে উনি সেটা মানে বিশ্বাস করতো না যে আমার কারোর সাথে সম্পর্ক আছে, জাস্ট এমনি শুধু অধিকার খাটানোর চেষ্টা করতো। তারপর আপনার জায়গা থেকে রেসপন্স কি ছিল? আমি অলওয়েজ, মানে টু বি অনেস্ট, আপনি কি করতেন? আপনি তো তাকে স্ট্রিক্টলি নাও বলতেন না নিশ্চয়ই? নাকি বলতে পারতেন? বিকজ না বললে তো আপনার পড়াশোনার সমস্ত কিছু বন্ধ হয়ে আমি যায়। ওনাকে এভাবেই সবসময় বলেছি যে ওই শুরু থেকে আমি বলে আসছি যে এগুলো তো নর্মাল ব্যাপার। আমার বাবাও যদি হতেন, এগুলো হয়তো প্রেমের ব্যাপারটা না, যে কোনো বিষয়ে আমাকে এত অধিকার দেখাতেন না। উনি এত বেশি স্ট্রিক্ট ছিলেন আমার প্রতি যে আমি ওনাকে বলতাম যে একজন বাবা মাও সন্তানের প্রতি এত বেশি স্ট্রিক্ট হয় না, আপনি যতটা আমার প্রতি এইভাবে মেন্টালি টর্চার করে আসছেন। উনি মনে করতো যে উনি আমার ভালোর জন্য করছে, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম ছিল না। আচ্ছা, যাই হোক। তারপর দেখা গেল যে আবার মা তো বাড়িতে একা থাকতো গ্রামে, সেখানে দেখা যেত আমি তো চলে আসছি, আমি তো আর গ্রামে থাকি না। তো ওইখানে যে ছেলে পেলেদের যে উস্কানি দিয়েছিল মা ছোট থেকে, তো ওরা তো আমাকে পাচ্ছে না। তো সেখানে দেখা যেত যে ছেলেরা এসে বাড়িতে ঢিল ছুটতো আমাকে না পেয়ে। উস্কানি মানে কি? মানে পাত্তা দিয়েছিল বা নিষেধ করে নাই যারা? হ্যাঁ, যে ছেলেরা চেয়েছিল যে আমার সাথে সম্পর্ক করতে, প্রেম করতে, বা অনেকে চেয়েছিল বিয়ে করতে। তো মা সেগুলোকে প্রশ্রয় দিয়েছে, তাদেরকে বাড়িতে এনে বসিয়ে রেখেছে। তো তারা আড্ডা দিয়েছে, তো আমিও ছিলাম সেখানে, তারা সেগুলো এনজয় করেছে। তো যখন আমি ছিলাম না একটা পর্যায়ে, তো তারা সেই রাগগুলো, ক্ষোভগুলো প্রকাশ করছে। তো বাড়িতে ঢিল ছুঁড়ে, তারপর ঘরের দরজাতে এসে টয়লেটের ময়লা পর্যন্ত এনে রেখে যায়। অনেকভাবে বাসায় মাকে টর্চার করতে শুরু করে। তো লাস্ট পর্যায়ে বাড়িতে আগুন দেয়। মানে গ্রামের বাড়ি তো, সাইডে গাছের কলা পাতা গাছের ইয়া দেওয়া ছিল, বেড়ি দেওয়া ছিল। তো সেখানে আগুন দেয়। তো রাত্রিবেলা মা ঘুম থেকে উঠে এগুলো দেখে। তো সকালে আমাকে বলে, আমি এই ব্যাপারগুলো কাকাকে বলি, বুঝিয়ে বলি যে মার ওখানে থাকতে কষ্ট হচ্ছে। তো উনি আবার এদিকে যেহেতু উনি আমাকে সন্দেহ করা শুরু করেছে, তো উনি সেই ইয়েতে মাকে বলে যে আপনি এখানে চলে আসেন, মানে মেয়ের কাছে চলে আসেন। হ্যাঁ, মেয়ের কাছে চলে আসেন। তো মা আমার কাছে চলে আসে। আপনাকে যে এই ধরনের সাপোর্ট দিচ্ছিল, এটা কি ওর ফ্যামিলি জানতো? না, ফ্যামিলি জানতো না, পুরোটাই গোপন ছিল। পুরোটাই গোপন ছিল। ওকে, তারপর মা চলে আসে আমার কাছে। আসার পরে দেখা যেত যে আমার মা আসলে, আমি বলতে কষ্ট হলেও সত্য, আমার মা একটু আমি সেই ছোট থেকে দেখে আসছি, সে একটু যে মানে তাকে যে একটু হেল্প করে সে তার কথাই বলে আর কি, একটু গ্রিডি টাইপ। মা চলে আসে আমার কাছে। মা আসার পর দেখা গেল যে মাও আমার এগেনস্টে তার সাথে অনেক কিছু বলতে থাকে। আমার কাকার সাথে? জি জি। দেখা গেছে আমি একটা মেয়ে বান্ধবীর সাথে ফোনে কথা বলছি, মা তাকে ফোন দিয়ে বলে আমি কার সাথে যেন কথা বলছি। ইভেন দেখা গেছে যে আমি একটা মানে ফোনে একটা ড্রামা দেখে একটু হাসছি, তো মা মনে করে যে আমি কারোর সাথে ভিডিও কলে ফোনে কথা বলছি, হাসতেছি, এরকম ব্যাপারগুলো। তো এভাবে উনি টর্চারগুলো অনেক বেশি মাত্রায় আর কি করতে থাকে। তো আমি এক পর্যায়ে এগুলো আর নিতে পারছিলাম না। ইভেন আমি এক পর্যায়ে রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। উনি বলেছিল যে তুমি বের হয়ে যাও আমার বাসা থেকে। কে বলেছিল? এই কাকা বলেছে। কাকা, আচ্ছা। তারপর তো আমি রাগ করে, এর মাঝে অনেক ধরনের টর্চার করে আমাকে। আমি পড়াশোনা করতে পারি না। ভাইয়াকে ডেকে নিয়ে এসে আমাকে মারও খাওয়ায়। তো মানে আপনার ছোট ভাই? আমার বড় ভাই। উনি বড় ছিল আপনার? হ্যাঁ, 1 বছরের বড়। আচ্ছা, তারপর আমি পরে উনি বলে যে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, তুমি আমার কথা শোনো না, আমি যা বলি তা করো না। তো আমি পরের আগে বের হয়ে যাই। তো বের হয়ে আমি একটা বাসে উঠি, যে সিলেটের একটা বাসে উঠি। সে সময় বাস ছিল না, টিকিট করেছিলাম, কিন্তু একটা মাইক্রোতে উঠি। তো সেখানে আরো যাত্রী ছিল। তো আমি জানি না কোথায় যাব, কিন্তু আমি টিকিট করে নিয়েছি এর আগে যে আমি আর টর্চারগুলো নিতে পারছি না।
তারপর ওঠার পর সেখানে একটা আপু ছিল, আপু দেখতেছে যে আমি শুধু অনর্গল কান্না করে যাচ্ছি। কোথায় এটা? মাইক্রোতে? এটা মাইক্রোতে। আচ্ছা। তো কান্না করে যাচ্ছি, তো আপু বলতেছে কি হয়েছে আমাকে বলো। মাইক্রোতে আপনি উঠলেন কিভাবে? মাইক্রো অনেক পার্সোনালি ভাড়া নিয়েছে? না টিকিট করেছি, তো বাস আসছিল না, তো সেই যাত্রীগুলোকে মাইক্রোতে করে পাঠিয়েছে। হ্যাঁ, তারপর আপু বলতেছিল যে কেন, কি হয়েছে, তো আপুকে বলি এরকম। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি টিকিট করেছিলাম সিলেটের। তো কেন যাচ্ছেন সিলেটে? আমি জাস্ট আগে বের হয়ে গিয়েছি, যেদিকে চোখ যায় সেরকম। টর্চারের মাত্রাগুলো অনেক বেশি হয়ে গিয়েছিল আমার প্রতি। এদিকে মাকে আমি প্রবলেম শেয়ার করি, আর মা উল্টো আমাকে নিয়ে আমার এগেইনস্টে আমার কাকার সাথে আর কি সাপোর্ট দিচ্ছিল না আর কি। হ্যাঁ জি, ঠিক সেরকমই। তো তারপর আমি বাসে মাইক্রোতে থাকি, তো ওই আপুটা বলে কি যে তুমি হবিগঞ্জ পর্যন্ত আমি যাই। যাওয়ার পর ওই আপুর লাস্ট স্টপ ছিল হবিগঞ্জ। তো আপু বলতেছে ওই আপু যখন নেমে যাবে, ওই গাড়িতে শুধু আমি আর আপুই মহিলা ছিলাম, আর বাকি সবাই পুরুষ ছিল। তো আপু বলতেছে আমি এখন নেমে গেলে তো শুধু তুমি একা থাকবা বাসে, আর তো কেউ নাই, শুধু ড্রাইভার আর ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট, আর কেউ নেই, তুমি কি করে যাবা সিলেট। তো আপু আমাকে নামিয়ে নিয়ে যায় গাড়ি থেকে, ওনাদের বাড়িতে নিয়ে যায়, সেটা হচ্ছে কদর রাত থাকে। তো এটা আমি আবার এই যে কাকা আমাকে বলেছে যে তুমি বের হয়ে যাও। তো আবার বাসা থেকে যে আপুর সাথে সাবলেটে থাকতাম, সে আপু ওনাকে জানায় যে ও তো বের হয়ে গেছে। তো উনি আবার সেই রাতে গিয়ে আমাকে নিয়ে আসে, ফেরত নিয়ে আসে। তো যাই হোক, এইভাবে আমি এসএসসি পাশ করে যাই এই টর্চারের মধ্য দিয়ে, কারণ আমি তো কোনোভাবে বের হতে পারছি না। আমি পুরো ফ্যামিলিটাই ওনার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছিল। তারপর এসএসসি পাশ করার পরে উনি আমাকে বলে যে এইচএসসি পাশ করার পর উনি আমাকে বলে যে তুমি তো তোমার স্বপ্ন তুমি ডাক্তার হবা, তোমার ব্রেনও ভালো। ভাইয়ার কাছে অনেক গল্প শুনেছি, আমার রেজাল্ট, পড়াশোনা ছোট থেকে আমার স্কুলের ব্যাকগ্রাউন্ড ছিল 1 থেকে 2 এর মধ্যে ছিল সবসময় রোল। তো উনি বলতে ওনার ভাগ্নির জামাই, তারপর ওনার ভাগ্নি, ওনারা ডাক্তারি পড়েছে, চেম্বার দিয়েছে। তো সেটা নিয়ে ওনার একটা ড্রিম যে আমি নিজের পায়ে দাঁড়াবো, ডাক্তার হব, এরকম। উনি সবসময় এভাবে ইন্সপায়ারেশন মূলক কথাবার্তা আমাকে বলতো। তো উনি বলে যে তুমিও পড়াশোনা করবা, তুমিও ডাক্তার হবা, উনি এরকম খুব ইন্সপায়ার করতো আমাকে। তো তারপর আমি যখন বলে যে তুমি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও, বাট আমি ওনাকে বলি যে আপনি আমাকে যেভাবে মেন্টালি টর্চার করেন, আপনি যদি এভাবে আমাকে টর্চার করতে থাকেন তো আমি পড়াশোনা করতে পারবো না, আমি পড়াশোনা করতে চাই না, এই পর্যন্ত স্টপ থাকুক, আমি এটা ওনাকে বলি। তো উনি বলে যে ঠিক আছে তুমি পড়াশোনা করো, তোমার ফ্যামিলিটা তো তোমার উপর ডিপেন্ডেন্ট, তো তোমাকে কিছু করতে হবে, আমি তোমাকে কোনো ডিস্টার্ব করবো না, তুমি পড়াশোনা করো। তো আমি মেডিকেল অ্যাডমিশন দিই, ফার্স্ট টাইম হয়নি, সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে আমি একটা প্রাইভেট ডেন্টাল ভর্তি হই। সেটা ভর্তি হওয়ার আগে কলেজের চেয়ারম্যান স্যারের সাথে আমাদেরকে দেখা করায়, পুরো ফ্যামিলিকে নিয়ে যায় উনি, স্যারের কাছে নিয়ে যায়। নেওয়ার পর উনি পুরো আমার ব্যাকগ্রাউন্ড, আমার সব অবস্থা স্যারের কাছে বলে যে মেয়েটার এরকম অবস্থা, আমি ওর রেসপন্সিবিলিটি নিয়ে ভর্তি করাতে চাই, এরকম। তো স্যার বলে যে আমার রেজাল্টও ভালো ছিল, অ্যাডমিশন টেস্ট স্কোর ভালো ছিল। তো স্যার বলে যে ফি কোটায় অ্যাপ্লাই করতে, কিন্তু করেছিলাম, হয়নি আর কি। তারপর উনি টাকা দিয়ে আমাকে ভর্তি করিয়েছে, যে ফিটি লাগে সব কিছুই দিয়েছে, ভর্তি করেছে। ভর্তি করার পর আমি কলেজের পাশে বাসা নেই, পুরো ফ্যামিলি সহ চলে আসি। এর মাঝে আবার ভাইয়া বিয়ে করেছিল, আলাদা হয়ে গেছে আমাদের কাছ থেকে। তো ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছে? হ্যাঁ, বড় ভাই তো ছিল, সে আপনাদের দেখতো না সংসার? বড় ভাই ছিল আসলে খুব ছোট বয়সে বিয়ে করেছে, আচ্ছা, রিলেশন করে বিয়ে করেছে। কিন্তু ওর তো রেসপন্সিবিলিটি ছিল আপনাকে এবং আপনার মাকে দেখা। রেসপন্সিবিলিটিও এখনো বোঝে না, যেটার জন্য আসলে প্রবলেম বেশি ফেস করতে হয়েছে আমাকে। ওকে, তারপর কলেজে বাসা নিয়ে থাকতে থাকি। তো উনি আমাদের বাসায় প্রতিনিয়ত আসা যাওয়া থাকে। তো যখন কি করতো উনি বাসায় এসে, কার সঙ্গে গল্প করতো? উনি বাসায় আসতো, এসে দেখা যেত যে টানা 6 ঘন্টা 7 ঘন্টা ইভেন সারাদিনও পার হয়ে যায় উনি বসে থাকে। ওকে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি তো না, হ্যাঁ, অ্যাভয়েড করতো। মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে অর্থনৈতিকভাবে নির্ভর বলে কিছুই করার ছিল না, মানে মাসের খরচ সে দিচ্ছে, সেটাই। মানে আপনার মা কিছুই রোজগার করতো না, আপনিও কিছু রোজগার করতেন না, আপনাদের ভরণ পোষণের যাবতীয় পয়সা সে দিত, এবং যে কারণে আপনাদের এগুলো সহ্য করতে হতো। বলেন, ইভেন যদি একটা চুলাও জ্বালাইতে যায়, সেখানে একটা দিয়াশলের যে কাঠি প্রয়োজন, সেটার খরচটা ওনাকেই দিতে হতো, এরকম একদম পুরো ডিপেন্ডেন্ট ছিল। উনি পুরো সংসারটা চালাচ্ছে, এবং এই জন্য উনি যা করতেছে আপনাদেরকে মুখ বন্ধ করে সহ্য করতে হচ্ছে। তো উনি দেখা যেত যে আমি মাকে বলতাম যে মা উনি তো এরকম করে, বাসায় আসলে উনি এরকম নোংরা অঙ্গভঙ্গি করে, অনেক ধরনের বাজে কথাও বলে। তো মা বলতেছে যে খাওয়ার পরে সে সবই করতে পারে, মানে মার কথা ছিল, উত্তর ছিল এটা।
তো সেদিনের পর আমি আর ওনাকে কিছু বলিনি। তো দেখা যেত যে যখন রুমের দরজাটা চাপিয়ে দিয়ে চলে যেত, উনি দেখা যেত যে প্রায় সময় এরকম হতো যে আমার সাথে অনেক ধস্তাধস্তি করতো। তো অনেক বাজে বিহেভ করতো। আর সে ইয়া তো আছে, প্রতিবারই ফোন চেক করতো, ফোনে কি আছে না আছে। আর সবসময় আমাকে ফোনের উপর রাখতো যে আমি যেন কারোর সাথে কথা বলতে না পারি। 24 ঘন্টার মধ্যে আমার কাছে মনে হয় যে 15-16 ঘন্টা উনি আমাকে ফোনে ধরায় রাখতো। ওনার কি নিজের সংসার ছিল? হ্যাঁ, নিজের সংসার ছিল। এগুলো বাদ দিয়ে সারাদিন এগুলো করতো? হ্যাঁ, সবসময় এগুলোই করে থাকতো। তারপর এরকম হতো যে ইভেন উনি 3 বার আমার মানে শরীরে কাপড়ও ছিঁড়ে ফেলেছেন ধস্তাধস্তি করতে করতে, আমার গায়ের কাপড় ছিঁড়ে। আচ্ছা, আমি আর ইন ডিটেইলি যাচ্ছি না বিষয়গুলো। আমি বুঝতে পারছি যে একটা মানুষ যখন ঘন্টার পর ঘন্টা তার ব্যক্তিগত রুমে থাকে, তাহলে ওই মানুষটার দ্বারা কি করা সম্ভব। এবং এটা যেটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি এটা হচ্ছে, এবং আপনারা হাত পা সমস্ত রকম ভাবে বাধা, কারণ এক বেলার খাবার, যেটা বলেছেন চুলার একটা দিয়াশলার কাঠিও তার টাকা দিয়ে কেনা। সো যেহেতু আপনি বুঝতেই পারছেন আমাদের সামাজিকতার জায়গাটা থেকে একটা মেয়ে যদি স্ট্রংলি উঠে দাঁড়ায়, কিংবা ওর মা যদি কি করবে বলেন, আমি তো মনে করি ওর বড় ভাইরে ধরে 2 গালে 2টা মানে ইচ্ছা মতো। আপনার বড় ভাইয়ের সাথে এগুলো আপনি শেয়ার করতেন না? ভাইয়া আলটিমেটলি সবই জানতো, বুঝতো ব্যাপারগুলো। আমি কখনো ডিরেক্টলি বলতে পারিনি, আমি মাকে সবকিছু শেয়ার করেছি। আচ্ছা, তো আপনার ভাই কি করতো, পেশায় কি ছিল? ভাইয়া তখন বিয়ে করে আলাদা ছিল, একটা গার্মেন্টসে চাকরি করতো, ওর ওয়াইফ নিয়ে ও আলাদা ছিল। গার্মেন্টসে করুক আর যেখানেই করুক, ও যদি 2 টাকাও রোজগার করে, এই 2 টাকার ন্যায্য হিস্সা আপনাদের আছে? দেয়নি, ও কিছুই দেয়নি ফ্যামিলিতে। ছি 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 ছি। এখানে সবচেয়ে বড় অপরাধী আপনার ভাই, মানে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। গল্প যতটুকু আমি শুনেছি, আল্লাহ মাফ করুক, সে একজন কোরআনের হাফেজ। তারপরে কি হলো? আমি কাকার ব্যাপারগুলো বলি যে উনি আমার সাথে কিরকম বিহেভিয়ার গুলো করেছে। উনি প্রতিটা সময় আমার সাথে আর কি লেগেছিল। আমি সকালে ঘুম থেকে উঠি উনি আমাকে ফোন দিত, ইভেন রাত্রে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আমি ওনার টর্চারের উপরে থাকতাম। কলেজে যাওয়ার সময় ফোন দিতে হতো ওনাকে, না ধরলেই সমস্যা। তারপর কলেজে গিয়ে ফোন ধরে রাখতে হতো, কলেজের প্রতিটা ক্লাসের মাঝে 5 মিনিট গ্যাপ থাকতো, সেই সময় ওনাকে ফোন দিতে হতো, না হলে মনে করতো আমি কোথাও বের হয়েছি। তারপর দেখা যেত উনি কলেজে গিয়েও বসে থাকতো, আমার ফ্রেন্ডরা দেখেছে অনেকবার। তো ওরা আমাকে বলতো যে তোর চাচা কেন এরকম করে তোর সাথে, এরকম ওরা বলতো আমাকে। তো আমি তো কিছু বলতে পারতাম না। ইভেন কলেজে কোনো প্রোগ্রামে আমি ঠিকভাবে অ্যাটেন্ড করিনি। কলেজে একটু বেশিক্ষণ থাকলে উনি ভাবতো, বা ছুটির পরে একটু বসে থাকলে উনি ভাবতো যে আমি কোথাও ঘুরতে গিয়েছি। আর ইভেন আমি আজ পর্যন্ত কোনো ফ্রেন্ডের সাথে কোনো রেস্টুরেন্টে খেতে যাইনি, কেউ বলতে পারবে না যে আজ পর্যন্ত আমি কারোর সাথে রেস্টুরেন্টে খেতে গিয়েছি। তো এই ব্যাপারগুলো আমি আসলে উনি তো দিতই না এগুলো আমাকে কারোর সাথে মিশতে। আমি নিজেও কখনো ওনার আড়ালেও আমি কখনো করিনি এরকম। তারপর উনি ইভেন এরকমও করেছে যে উনি সবসময় ভাবতো যে আমার কারোর সাথে সম্পর্ক আছে, উনি এটাই ভাবতো। আর উনি মনে করতো যে আমার যদি কারোর সাথে সম্পর্ক হয়, কারোর সাথে অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়, তো উনি যে এত টাকা আমার পিছনে খরচ করছে, তো সেটার তো কোনো ভ্যালু পাবে না। ওনার টার্গেট কি ছিল? উনি বিয়ে করতে চাইতো? হ্যাঁ, উনি আমাকে বিয়ে করতে চাইতো। প্লাস আমার কাছে মনে হয়েছিল যে, এটা আমিও বুঝতে পারতাম যে উনি যেহেতু এত লাখ লাখ টাকা খরচ করছে, উনি নিশ্চয়ই একটা ফায়দা ওঠানোর জন্যই করছে। কিন্তু আমার চিন্তাটা এরকম ছিল যে হয়তো আমাকে ডাক্তারি পড়াশোনা করাচ্ছে, আমি ডাক্তার হয়ে বা যদি ভালো একটা লেভেলে যেতে পারি, চেম্বার দিই, তো সে পর্যায়ে হয়তো উনি সেই মানে টাকা পয়সার ব্যাপারটা আমি ভেবেছি যে হয়তো উনি সেখান থেকে শেয়ার বা এরকম কিছু। কিন্তু উনি আমার পার্সোনাল লাইফ নিয়ে খুব বেশি হ্যাম্পার করেছে, যেটা তো উনি বাসায় আরো অনেক ধরনের প্রবলেম করেছে। যেমন মাকে নাকি বলতো যে উনি আমার রুমে সিসি ক্যামেরা ফিট করে রাখবে দেখার জন্য আমি কি করি, আমার খাটের নিচে এসে নাকি শুয়ে থাকবে দেখার জন্য যে আড়ালে আমি কি করি, আরো অনেক ধরনের কথাবার্তা। তো এভাবে প্রতিটা নিয়ে তো আমাকে টর্চার করে আসছে। তো ইভেন এরকম হয়েছে যে মা যদি বাড়িতে যেত, গ্রামে যেত, তো সেই সময় তো আমি বাড়িতে একাই থাকতাম, যেহেতু ভাইয়া ছিল না। তো সেই সময় উনি বাসায় আসার চেষ্টা করতো, ফোন দিয়ে বলতো যে আমি আসতেছি। তো আমি বলতাম যে আমার মা তো বাসায় নেই, আপনি আসেন না। তো সেই সময় আবার ঝগড়া শুরু হয়ে যেত। মানে উইকে 7টা দিনের মধ্যে 5টা দিন ওনার সাথে আমার ঝগড়া লেগে থাকতো। ওনার কথা ছিল একটাই যে মানে তুমি আমাকে খুশি করো, আমি তোমার সব চাহিদা পূরণ করব। উনি আমাকে অলওয়েজ এটা বলতো। আর বলতো যে খাওয়ার পরে সে সবকিছু করতে পারে। এটা আমার মারও কথা ছিল, এটা ওনারও কথা ছিল। আর এই প্রবলেম গুলো আমি আমার স্যারের সাথেও শেয়ার করেছিলাম, কলেজের চেয়ারম্যান স্যার, যার সাথে সবকিছু ডিটেলস বলে আমাকে ভর্তি করিয়েছিল। শেয়ার করার পরে স্যারও খুব কষ্ট পেয়েছে, আমাকে পরামর্শ দিয়েছে অনেক, যে তুমি তাকে থ্রেটের উপর রাখো, যে আমি আপনার ওয়াইফকে বলে দিব বা আমি সুইসাইড করবো আমাকে এভাবে টর্চার করলে।
তো আমি তাকে সেগুলো বলি, কিন্তু সে সেভাবে কোনো ভয় পায় না, কারণ উনি জানে যে আমার কোনো ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডও নেই, প্লাস আমার স্ট্রং গার্ডিয়ান নেই। যা আছে ফ্যামিলিতে তারা থাকা না থাকা একই। সো কিছু করলে ওনার কিছু যায় আসবে না। জি, ওনার কিছু যায় আসবে না। তো উনি সেটা বুঝে গিয়েছিল। তো উনি ওনার মতো সেভাবে আছে। উনি বাসায় আসতো, এগুলো সব রিপিট হয়েছে এই গত কয়েকটা বছর, এগুলো সব রিপিট হয়েছে আমার সাথে। তো আবার দেখা যেত ঘরের যা কিছু লাগতো প্রয়োজনীয় জিনিসপত্র, মা বা ভাইয়ার যারই হোক, সেটা আমাকে বলতো যে এই জিনিসটা লাগবে, সেটা আবার আমার তাকে বলে আমার নিয়ে আসতে হতো আদায় করে। দেখা যেত বিভিন্ন বিষয় উনি বাসায় আসলে, যেহেতু ওনার মনের ভিতর যেহেতু অন্যরকম কুপ্রস্তাব কুচিন্তা, সেগুলো উনি অনেকভাবে চেষ্টা করে পারতেছে না, বা চেষ্টা করতেছে হচ্ছে না। আমি ব্ল্যাকমেইল করার জন্য কি কোনো ধরনের কোনো ছবি এগুলো তুলতো? না, সেরকম কিছু করেনি। বাট এই যে এরকম ভাবে মেন্টালি ফিজিক্যালি এরকম টর্চার করে আসতেছিল, তো ওনার সাথে ঝামেলা লেগেই থাকতো আমার, মানে ঝগড়াঝাটি, আমি অনেক চিৎকার চেঁচামেচি করতাম। তো বাসায় ওরা মনে করতো যে আমি মানে আমারই দোষ, আমি চিৎকার চেঁচামেচি করি। তো আমি মাকে সবকিছুই বলেছি যে এরকম এরকম সমস্যা। তো আমার মানে আমি একটা পর্যায়ে শুনি যে মা ওনাকে বলে সেই জন্য আমাকে বিয়ে করে। তো আমি মাকে বলি যে এটা কি করে সম্ভব, তার ফ্যামিলি আছে, তার ছেলে আছে 2টা। আমি ওনাকে বলেছি যে দেখেন, আপনি তো আমাকে যদি এটাই চান যে আমি স্বাবলম্বী হই, আমার ফ্যামিলিকে দাঁড় করাই, তাহলে তো আপনি আপনার বাড়িতে থেকেও আমাকে হেল্প করতে পারেন। যদি আপনি সত্যি এটা চান যে আমি নিজের পায়ে দাঁড়াই, ভালো কিছু করি, তো আপনার তো ওই যে এতভাবে টর্চার করা লাগে না আমাকে, আপনি কেন এইগুলো আমার সাথে করেন। ইভেন আমি ওনার পায়ে ধরেও আমি রিকোয়েস্ট করেছি যে আমি আপনার জন্য পড়াশোনা করে অনেক হার্ডওয়ার্ক করে অনেক মানে যত ধরনের চেষ্টা আছে আমি করবো, বাট আপনি আমার পার্সোনাল লাইফটা নিয়ে হ্যাম্পার করেন না। আমি ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছি, অনেক কান্নাকাটি করেছি। তো কিন্তু ওনার এই ব্যাপারগুলো রিপিটেড ছিল, এই টর্চার গুলো প্রায় প্রতিদিন। একটা পর্যায়ে ওনাকে এটাও বলেছিলাম যে আপনি আমাকে কোথাও নিয়ে গিয়ে মেরে ফেলে দেন, আমি কাউকে কিছু বলবো না, বা আমি আপনাকে নোটও লিখে দিব, বাট আমি এই টর্চার গুলো নিতে পারছি না। আমি এই কুপ্রস্তাবে রাজি না, আমি এই ইয়াগুলো নিতে পারছি না, আর এগুলো কখনো সম্ভব না। আমি আমার একটা ড্রিমের জন্য আমি আমার পুরো লাইফটাকে আমি শেষ করতে পারবো না। আচ্ছা, তারপর এভাবে তো চলতে থাকে। উনি দেখা যেত যে বাসা ভাড়া টাকা নিয়ে এসছে, টেবিলের উপর রেখেছে, কিন্তু এই যে ওনার সাথে আমার মতের আর কি মিল হচ্ছে না, তো উনি আবার টাকাটা নিয়ে চলে গেছে। এরকম হতো যে উনি বাসা ভাড়া আটকে রাখতো, বাজার আটকে রাখতো, সেগুলো প্রতিনিয়ত আর কি হয়েছে। আপনার মা তখন কি করতো? আমার মা আমার সাথে ঝগড়া করতো, যে মনে হচ্ছে যে আমার সাথেই প্রবলেম আর কি। মা মনে করতো যে আমারই দোষ। তো মা আমাকে বলতো যে তুই তো তাকে নিয়ে আসছিস, আমরা তো নিয়ে আসিনি। কিন্তু ব্যাপারটা তো সেটা ছিল না। আমি ওনাকে ফোনও দিইনি, আমি বলিও নি যে আমাকে পড়াশোনা করান। উনি নিজের ইচ্ছাতে এসেছিল, নিজের ইচ্ছাতে রেসপন্সিবিলিটি নিয়েছে। কিন্তু আমার মা মনে করতে যে যদি এখন ভালোই না লাগে তাকে, তাহলে কেন নিয়ে আসছিস। মা এভাবে কথা বলতো যে তোর ভালো লাগতো তাই তুই নিয়ে আসছিস, এভাবে বলতো আমাকে। আচ্ছা, আপনার মার যুক্তি ছিল তা আমি তো নিয়ে আসিনি, তুই নিয়ে আসছিস, এবং সে কারণে আমাকে এখানে আসতে হয়েছে। সামথিং লাইক দিস। ওকে, তারপর এই যে আমি 3rd ইয়ারে তখন উনি আমার ফাইনাল পরীক্ষার বেতন দিবে না, মানে ফাইনাল পরীক্ষা হওয়ার আগে। তো সেটা নিয়ে সবার পরীক্ষার ফর্ম ফিল আপ করা শেষ, আমার বাকি। এটা গত বছরের ঘটনা। তো কলেজের স্যারের সাথে কথা বলি, স্যারের সাথে আমার আগে কাকা ওনার সাথে কথা বলে, অনেক বাজে কিছু বলে, বাজে কথা বলে আমাকে নিয়ে, যে আমার অনেক ছেলেদের সাথে সম্পর্ক, আমি ওনার কোনো কথা শুনি না, এগুলো উনি বলতে থাকে। কিন্তু মানে কখনো উনি আমার ফোনে এরকম কিছু পাইনি। ফোন যতবারই চেক করেছে কখনো কিছু পাইনি, বাট বানিয়ে বানিয়ে অনেক কিছু স্যারকে বলেছে। তো স্যার নাকি ওনাকে রিপ্লাই করেছে যে তাহলে এই মেয়েকে 1 বছর গ্যাপ দেন, ওর পড়াশোনার দরকার নেই, 1 বছরের শিক্ষা হোক। মানে আপনার এই প্রিন্সিপাল স্যার? হ্যাঁ, স্যার এটা বলেছে। তো আমি আবার স্যারকে ফোন দিয়েছিলাম, তো স্যার আবার আমাকে আমার মতো করে কথা বলেছে, আমাকে সাপোর্ট দিয়েছে যে তুমি কথা বলো তার সাথে, বলো। সে 2 পক্ষই ম্যানেজ করার চেষ্টা করতে। আচ্ছা, কাকাকে ফোন দিই যে আমাকে আবার সেদিন ফোন দিয়েছিল কলেজ থেকে যে আমাকে অফিসে খুঁজছে, সবার ফর্ম ফিল আপ হয়ে গেছে, আজকে লাস্ট ডেট। তো সন্ধ্যায় আমি জানতে পারি। তো ওনাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করি যে এত বছর কষ্ট করে, এত স্ট্রাগল করে কি লাভ হলো। তো উনি মানে প্রতিবারই বলতে থাকে আমি টাকা পয়সা দেবো না, তো আমার কথা শোনো না তুমি, আমি যা বলি তা শোনো না, যা বলি তা করো না। তো একটা পর্যায়ে উনি বলে যে ঠিক আছে টাকা এসে নিয়ে যাও। তো উনি
দেয় আর কি। পরে 3rd ইয়ার পর্যন্ত উনি আমাকে ফর্ম ফিল আপ পর্যন্ত সেই পর্যন্ত টাকা দিতে থাকে। তো এর মাঝে গত বছর করোনার সময় যেটা করেছিলাম যে উনি যে এইভাবে টর্চার করতে থাকে আমাকে মেন্টালি ফিজিক্যালি, এর কারণ মানে সব থেকে বড় সুযোগ ছিল এটাই যে আমার পুরো পরিবারটা ওনার উপর ডিপেন্ডেন্ট ছিল সবকিছু। তো আমি ভাবলাম যে এইভাবে কতদিন চলবে, সব তো আমার উপর দিয়ে যাচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই, আমার ফিউচার কি আসলে। তো আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি, নামাজ পড়ে অনেক কান্নাকাটি করি যে আল্লাহ এমন একটা ওয়ে বের করে দাও যেন আমি কিছু একটা করতে পারি। যেহেতু আমার ভাইয়া সব দেখেও দেখে না, বুঝেও বোঝে না, আর আমার মা তো আজ সব চোখের সামনে দেখতেই পাচ্ছে। তো আমি কলেজে আসা যাওয়ার পথে আমার রান্নার হাতটা খুব ভালো ছিল। তো আমি মনে করি যে মেডিকেলে পড়াশোনার পাশাপাশি খুব বেশি কিছু করা যায় না, জব বা এরকম কিছু খুব টাফ হয়ে যায়। তো আমি ছোট একটা দোকান খুঁজি, পরে একটা দোকানের সন্ধান পাই। তো আমি সেখানে কথা বলি, তারপর বাসায় জানাই যে একটা ফাস্ট ফুডের দোকান দেওয়া যায় যেটা আমাদের ফ্যামিলির জন্য সাপোর্ট হতে পারে। সেখানে আমি খাবারগুলো মেক করে দিব, আর ভাইয়া যদি থাকে তো সাপোর্ট হবে। তো সে সময় আবার ভাইয়া জব করে, জব করতে, কিন্তু তারপর তখনও ভাইয়া কিছু দেয়নি আমাদের ফ্যামিলিতে। তো আমি বাসায় কথা বলি, সেটা মা আবার কাকার সাথে আলাপ করে। তো মার কথা হচ্ছে যে কোনো ডিসিশনের আগে কাকা যা বলবে তাই। তো মা বলে তোর কাকা যদি রাজি হয় তাহলে আমি রাজি হব, কারণ যে কোনো একটা স্মল কোনো কাজ করতে গেলেও তো একটা টাকা পয়সা দরকার হয়, পুঁজি দরকার হয়। তো মার কাছে 1 লাখ টাকা ছিল, আমি বলেছি যে সে টাকাটা কাজে লাগাবো। তো মা বলতেছে আমি তোর কাকা রাজি না হলে আমি টাকা দিব না। তো কাকার সাথে কথা হয়, তো কাকা মনে করে যে যদি আমরা নিজেরা কিছু করার একটা ওয়ে পেয়ে যাই তাহলে তার ওনার কোনো হেল্প নিতে হচ্ছে না। উনি সেই চিন্তা থেকে উনি বলে যে ঠিক আছে তুমি কাজ করো, আমিও সেখানে ইনভেস্ট করব, এটা উনি বলে। তো ভাইয়াকে আমাকে সাথে নিয়ে কথা হয় ওনার সাথে। তো উনি বলে যে তুমি কাজ করো, সেখান থেকে আমাকে একটা শেয়ার দাও। তো আমি ওনাকে বলি যে আমাদের ফ্যামিলির অবস্থা তো আপনি সবই জানেন, তো সেক্ষেত্রে এখানে যদি আমরা কিছু করি, কোনো একটা সাপোর্ট যদি বের করতে পারি, সেক্ষেত্রে আপনাকে তো টাকাটা তো আপনার কাছ থেকে সেই হেল্পটা নিতে হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আপনার বোঝাটা কমে যাচ্ছে, আপনাকে সেই টাকাটা দিতে হচ্ছে না আমাদেরকে। তারপর দেখা যাবে যে কাজটা করে যদি আমরা একটা ভালো কিছু করতে পারি, বড় কিছু করতে পারি, তো সে সময় হয়তো আমরা শেয়ার নিয়ে কথা বলতে পারি। এটা আমি আমার ভাইয়াকে সাথে নিয়ে ওনাকে বলেছি। তো উনি বলেছে ঠিক আছে কাজ করো, শুরু করো, পরেরটা পরে দেখা যাবে। তারপর উনি সেখানে কিছু টাকা ইনভেস্ট করে। তারপর আমিও সে সময় আমার ফাইনাল পরীক্ষার সময় থাকে, বাট আমি পড়াশোনার প্রতি তেমন ফোকাস করতে পারি না। এখানে সেখানে দোকানের কাজ নিয়ে ছোটাছুটি করি, প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে সবকিছু আমি অ্যারেঞ্জ করি। আমাকে ওনারা হেল্প করে, সাথে যায় কেনার জন্য, বাট সব জায়গায় আমি আর কি গিয়ে মানে সরাসরি গিয়ে সবগুলো জিনিস অ্যারেঞ্জ করে নিয়ে আসি, দোকানটাও অ্যারেঞ্জ করি। তারপর যেই সময়টাতে আমি দোকানটা ওপেন করতে যাব তখন কাকা বলে যে আমার শেয়ারটা আমাকে লিখে দাও, না হলে আমি দোকানটা ওপেন করতে দিব না। তারপর আমি ওনাকে বলি যে আপনি তো এই কথাটা বলেননি শুরু করার আগে, সবকিছু রেডি, এখন দোকানটা খুলতে পারবো না শুধুমাত্র এটার জন্য। তো উনি অনেক ছেড় দিতে থাকে, তুমি কিভাবে দোকান খুলো আমি দেখে নিব। তো তারপর উনি বলে ঠিক আছে তুমি আমার সব জিনিসপত্র দিয়ে দাও, টাকা ফেরত দিয়ে দাও, তারপর শুধু তোমারটা নিয়ে তুমি থাকো। তারপর ওনাকে অনেক রিকোয়েস্ট করি, অনেক কিছু মানে বুঝিয়ে সুঝিয়ে, মাও বলে। তারপর আমি দোকানটা শেষ মতো খুলি, রান করি। তো দোকানটা রান করার পরে ওখানে রান্না করে নিজেরা সার্ভ করতেন? হ্যাঁ, আমি বাসা থেকে খাবারগুলো মেক করে দিতাম প্রাথমিক পর্যায়ে। তো ভাইয়া সে সময় জবটা আবার ছেড়ে দিয়েছে দোকানের জন্য। দোকানটা কোথায় ছিল? ঢাকাতেই? হ্যাঁ, ঢাকাতেই, আমার কলেজের পাশে ছিল। তো ভাইয়া সে সময় 3 বেলার খাবার রান্না করতেন? 3 বেলার না, ওটা ফাস্ট ফুডের দোকান ছিল। তারপর তো আমি খাবারগুলো মেক করে দিতাম আর ভাইয়া সেখানে কাজ করতো। তো ওকে আলটিমেটলি আমি বলেছিলাম আর কি যে জবটা ছেড়ে দিতে, কারণ যেহেতু ও না থাকলে হচ্ছে না, আমার ক্লাস থাকে, পড়াশোনা থাকে। আমি বাসা থেকে খাবারগুলো প্রিপেয়ার করে দিতাম, ও দোকানটা সামলাতো। তো প্রাথমিক পর্যায়ে তো বলতো আর কি, আর সবসময় বলতো যে আমি আর কিছু দিব না, টাকা পয়সা দিব না, বাকিটা তোমরা দেখে নাও। তো এটা আমার উপর একটা খুব বড় একটা প্রেশার হয়ে গেছে, কারণ আমি এখনো একটা পয়সাও আমি প্রফিট পাচ্ছি না দোকান থেকে। বাট উনি আমাকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে উনি আর টাকা পয়সা দিতে পারবে না, সহযোগিতা করবে না। তো এই ইয়েতে উনি আবার
শুরুর দিকে উনি এসে দোকানে কন্টিনিউয়াস বসে থাকতো যে কত টাকা ইয়া হয় না হয়, সবসময় দোকানে 6টা সিট ছিল, খুবই ছোট একটা দোকান ছিল, কন্টিনিউয়াস বসে থাকতো। আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করতো উনি কে সবসময় বসে থাকে। তো এগুলো খুব একটা লজ্জার বিষয় ছিল, আমি বলতে পারতাম না কাউকে ব্যাপারগুলো। এই দোকানের ব্যাপারটা নিয়ে উনি অনেক ঝামেলা করেছে। তো যখন করোনার সময় লকডাউন চলে আসলো, তো উনি যখন সেই বছরের শুরু থেকে বাসা ভাড়া প্লাস দোকান ভাড়া এগুলো সবকিছু উনি বন্ধ করে দিল। তো যেহেতু করোনার সময় চলে আসছে, উনিও টাকা দিচ্ছে না, তো বাসা ভাড়াও জমতে থাকে, দোকান ভাড়াও জমতে থাকে, তো সেইগুলো অনেক টাকা ঋণ হয়ে যায়। তো যখন লকডাউন পড়ে গেছে তখন উনি বলে দিয়েছে যে আমি আর তোমাদের টাকা পয়সা দিতে পারবো না, তোমরা নিজেরা চলো, আমার পক্ষে আর সম্ভব না, করোনা সিচুয়েশন, লকডাউন, আমার বিজনেস বন্ধ, এইভাবে অনেক কিছু বলেছে। তো ওনাকে আমি অনেকবার ফোন দিয়েছি, কারণ বাসা ভাড়া জমে গেছে প্রায় 6-7 মাস। তো বাড়িয়ালি অনেক ভাড়ার জন্য চাপ দিচ্ছে, আবার ওদিকে দোকান ভাড়ার জন্য চাপ দিচ্ছে। তো আমি ওনাকে অনেকবার ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করি, আর পুরো টেনশনটা আমার মাথায় পড়ে গিয়েছিল, কারণ দোকানটা আমার উদ্যোগে শুরু হয়েছিল। তো সবাই সে ব্লেমটা আমাকে দিচ্ছে যে তোর জন্য আমার 1 লাখ টাকা নষ্ট হয়েছে, তোর জন্য আমার ছেলের চাকরিটা গেছে, তো এরকম অনেক ধরনের ব্লেম দিতে থাকে। তো আমি কিন্তু চিন্তা করেছিলাম আমার ফ্যামিলিটার জন্যই, যে আমার পার্সোনাল লাইফ তো হ্যাম্পার হচ্ছিল, প্লাস ওদেরও তো কোনো ফিউচার ছিল না উনি ছাড়া, ওই কাকার হেল্প ছাড়া তো ওদেরও কোনো পথ ছিল না। যদি হুট করে উনি না করে দেয় বা চলে যায় তাহলে ওরা কি করবে? আমার তো প্রবলেম আছে, ওদেরও তো একটা অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে যাচ্ছে। তো সে চিন্তা করেই তো আমি দোকানটা দিয়েছিলাম, বাট সবসময় আমাকে এই ব্লেমটা দিয়ে আসছে। তো দেখা গেল যে যখন অনেক টাকা বাসা ভাড়া জমে গেল, আর বাসা ভাড়া ছিল অনেক, প্রায় 16,000 টাকা ছিল। তো যে ফ্যামিলিতে একটা পয়সা ইনকাম নাই, সেখানে তো এত এক্সপেন্সিভ বাসায় থাকাও সম্ভব না। তো আমি বলেছি বাসাটা ছেড়ে দেওয়ার জন্য। তো বাসা দিয়ে ছেড়ে যে নতুন একটা বাসায় উঠবো, সেখানে তো ডিউগুলো ক্লিয়ার করতে হবে, প্লাস দোকান ভাড়া, সেখানে দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল, কারণ দোকানটা ছিল কলেজ ডিপেন্ডেন্ট। তো দোকানটা বন্ধ করে রেখেছি, কোনো ইয়া নাই, কিন্তু ভাড়া উঠছে। তারপর কি করব, সবাই ভাইয়া, এর মাঝে আবার ইয়ে হয়েছিল, ভাইয়া যে বিয়ে করেছে ওরা আবার ডিভোর্স হয়ে গেছিল, আবার শেষমেশ আমাদের সাথে চলে আসছিল আর কি। তো ভাইয়া দেখা গেল যে দুইজনের মতো বাসায় একদম নিশ্চিন্তে বসে আছে। এই যে বাসা ভাড়া উঠছে, দোকান ভাড়া উঠছে, আবার যে এই বাসাটা ছেড়ে যে একটা নতুন বাসায় যেতে হবে, সেরকম কোনো ইয়া নেই। তো আমি ইয়ে করেছি যে কি করব, কি করা যায়। আমার তো সেরকম কোনো, আমাদের রিলেটিভদের সাথে ভালো সম্পর্ক নেই, যে যার মতো সবাই, কেউ কারোর খোঁজ রাখে না। বাট রিলেটিভ সবাই খুব কোটিপতি, অনেক টাকা পয়সাওয়ালা, কিন্তু কেউ কারোর সাথে ভালো সম্পর্ক নেই। তো আমি আমার ক্লাসের ফ্রেন্ডদেরকে প্রবলেমটা শেয়ার করি, যে আমি প্রবলেমে পড়ে গেছি, এই 2-1 জনের সাথে ডিটেলসে শেয়ার করি প্রবলেমটা আমার। তারপর গত বছরে একটা ফান্ড ক্রিয়েট করে কলেজে, ফান্ড থেকে ওরা আমাকে একটা হিউজ একটা অ্যামাউন্ট আমাকে দেয়। তো সেটা দিয়ে আমি দোকান ভাড়া, বাসা ভাড়া দিই, হাফ ক্লিয়ার হয় আর কি। তারপর হাফ ডিউ থেকে যায়। তো সেগুলো আমি মানে তখন আমি বাসা ছেড়ে দিব সেটা বাড়িওয়ালিকে জানাইনি, কিন্তু তারপরে যে ডিউগুলো আছে সেই ডিউগুলোর ব্যবস্থা না করে আমি কি করে বলে দিই যে আমি বাসা ছেড়ে দিব। নতুন একটা বাসায় যেতে হলে আমাকে এগুলো আগে ক্লিয়ার করতে হবে। তো তখন তো আমি কোনো জায়গা থেকে সাপোর্ট পাচ্ছি না। মাও জানে যে এখানে অনেক টাকা ডিউ, ভাইয়াও জানে, কিন্তু কেউ কোনো স্টেপ নিচ্ছে না। তো দেখা যেত যে আমি সারা রাত ঘুমাচ্ছি না, আমি টেনশনে পাগলের মতো হয়ে যাচ্ছি। কারণ এক তো পার্সোনাল লাইফের হ্যাম্পার তো আছেই, তার উপর সবগুলো টেনশন আমার নিজের একার উপর, প্লাস ব্লেম যে আমার জন্য এত কিছু হয়েছে, আমার জন্য সব শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তারপর আমি আবার আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি প্রবলেমটা, যে এবার আমাকে তোরা কিছু টাকা ধার দে, আমি কোনো হেল্প চাই না, জাস্ট আমাকে ধার দে, আমি সময় নিয়ে আবার যখন দোকানটা রান করবো আমি আস্তে আস্তে দিয়ে দিব। তারপর আমাকে কিছু টাকা ধার দেয়, আর গ্রামে আমার এক বোনের কাছ থেকে কিছু টাকা আমি ধার আনি। তো সেগুলো নিয়ে এসে আমি সেই বাসার ক্লিয়ার করে নতুন একটা বাসায় উঠি। তো বাসায় ওঠার পর সেখানে আবার সেই সময় আবার ভাইয়ার জব হয়ে যায়, যেহেতু দোকানের জন্য জবটা ছেড়ে দিয়েছিল, ততদিন পর্যন্ত ও জব ছাড়াই ছিল, যতদিন দোকান বন্ধ ছিল তখন ওর জব ছিল না। তো আবার নতুন একটা জব পেয়ে যায় গত বছর রোজার ঈদের দিন। তো জব পাওয়ার পর ওর 10,000 টাকা স্যালারি, 10,000 টাকা স্যালারি, আর বাসা ভাড়াও নেয় 10,000 টাকার। কারণ টিন শেড হোক বা বিল্ডিং হোক, টিন শেড 2টা রুম ভাড়া নিতে গেলেও 10-12 হাজার টাকায় লেগে যায় ঢাকায়। তো নতুন একটা বাসা নেয়, সেখানে আমরা ট্রান্সফার হই। ওই সময় আবার মাঝে কিছুদিন কাকার সাথে আবার আমার যোগাযোগ হয়নি, কিন্তু যখন উনি শুনতে পায় যে আমরা বাসা ছেড়ে দিচ্ছি, তো উনি একটা টেনশনে মনে হয় পড়ে গেছিল যে কি করে কি হচ্ছে, এত টাকা পয়সা কোত্থেকে নিচ্ছে। তো
ওনার কাছে একটা সিম ছিল যেটা আমি ইউজ করেছিলাম, উনি আমাকে দিয়েছিল, পর আবার নিয়ে গিয়েছিল ওনার সিম আর কি। আচ্ছা, তো সেখানে কিছু নাম্বার সেভ করা ছিল, সেই নাম্বারগুলোতে উনি ফোন দিতে থাকে, আমার ফ্রেন্ডদেরকে ফোন দিতে থাকে ক্লাসের, যে এরকম এরকম। উনি বুঝতে পারে যে আমি হয়তো ওদের কাছ থেকে ধার নিয়েছি, বা শুনতেও পারে আমার মার কাছ থেকে, ভাইয়ার কাছ থেকে। তো ওদেরকে ফোন দিয়ে না করতে থাকে যেন আমাকে টাকা পয়সা না দেয়, কোনো হেল্প না করে। আমি ওনার টাকা মেরে ওদেরকে উনি কি দিয়েছি। পরিচয় দিত যে আপনার আপন কাকা? না না, আপন কাকা না, উনি চাচা বলতো। তো চাচা অত বলতো। ডিটেলসে কিছু বলতো না। চাচা, তারপর হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তো কয়েকজনকে আবার মেসেঞ্জারে নক করেছে উনি, ছদ্মনাম ব্যবহার করে আইডি খুলে খুলে। এটা উনি আমার জন্য করতো, আমার সাথেও অনেকবার করেছে। উনি ছদ্মনাম ইউজ করে করে এক এক নাম্বার থেকে আমাকে রিকোয়েস্ট পাঠাতো। আর ওনার জন্য আমি কখনো কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারতাম না। উনি যতবার আসতো আমি ততবার আনইনস্টল করে দিতাম, যেহেতু আপনি ওনার ওয়াইফকে কেন জানাতেন না যে অপরাধ করে যে সহ্য করে দুজনেই সমান অপরাধী, এটা জানেন তো? হ্যাঁ ঠিক আছে, আমি ওনার ওয়াইফকে মানে জানাতাম না, এই জন্য উনি আমাকে যখন ওনার সাথে আমার ঝামেলা চলতো তখন আমি ওনাকে থ্রেটের উপর রাখতাম যে আমি আপনার ওয়াইফকে বলে দিব। তখন দেখতাম যে একটা সময় গিয়ে উনি নরম হয়ে আসতো, যে আর করবে না বা আর টর্চার করবে না এরকম। বাট পরে উনি দেখা যেত আলটিমেটলি ভয় পেত না। আর বিষয়টা ওই কি সময় আসলেই তাই ছিল, নাকি বিষয়টা এরকম ছিল যে না আমার তো অর্থের সাহায্য প্রয়োজন, যে কোনো ভাবে হোক একটু হলেও ম্যানেজ করে না, অত্যাচার আমি সহ্য অনেকবার করে সামনের ট্রাইও দিকে আগে করেছি। যেতে? ইভেন ওনার ফোন নিয়ে ওনার সাথে কত বছর আমার ধরে আপনার ওনার সঙ্গে এই ধরনের সম্পর্ক ছিল? 2015 থেকে প্রায় গত বছর টানা 7 বছর। 7 বছর। 7 জি। বছর ধরে এই ধরনের সম্পর্ক একটা মানুষের অত্যাচার সহ্য করে যাওয়া, ক্রোনোলজিক্যালি স্টেপ বাই স্টেপ, দিস ক্যান বি টলারেবল। প্রথম কথা হচ্ছে এটা, আপনি যদি নিজে থেকে সমর্থন না দিতেন কোনো না কোনো ভাবে ওকে 7টা বছর, তাহলে একটা মানুষ কন্টিনিউয়াসলি একজন মানুষের সাথে অপরাধ করতে পারে না। ইট ক্যান বি একবার এনাফ। সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা যদি বলি, ইফটিজের কথা যদি আমি বলি, তাহলে ওয়ান টাইম ইজ এনাফ। কারণ ওয়ান টাইমই বোঝা যায় লোকটার ইন্টেনশন কি। সেখানে 7 ইয়ার্স আপনি তার সাথে কন্টিনিউ করেছেন, কি হয়েছে না হয়েছে আপনি ভালো জানেন। কিন্তু 7 ইয়ার্স একটা মানুষকে, এরকম একটা মানুষকে যাকে আপনি যেভাবে এখানে উপস্থাপন করছেন তাকে সহ্য করা, এবং সেখানে আপনার কোনো দোষ নাই, আপনি অপরাধী না, সেটা অ্যাকসেপ্ট করাটা এটা লিগ্যাল জায়গা থেকে এবং হ্যাঁ, বিবেকের জায়গা থেকে আনঅ্যাকসেপ্টেবল। আমি অপরাধী এই জন্য যে আমি আসলে তার সেই লিগ্যাল যে স্টেপটা নেওয়ার বা স্টেপগুলো আমি নেইনি। কারণ আমি চেষ্টা করেছিলাম যে আমি একা কি করে বের হয়ে আসবো, কারণ আমি আমার ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছিলাম না। আমি যতবারই প্রবলেমগুলো বলছিলাম যে আমার এই প্রবলেম হচ্ছে, উনি এরকম করতেছে, তো ওরা আমাকে ব্লেম দিত যে তুই তো ওনাকে নিয়ে আসছিস, এখন তুই। ঠিক আছে, বাট আপনি তো ট্রাই করেছিলেন। হ্যাঁ, আমি ট্রাই করেছি, ওনার ওয়াইফকে ফোন দেওয়া ট্রাই করেছি, তখন উনি আমার ফোনটা নিয়ে যেত। তারপর এরকমও হয়েছে উনি আমার সিম ভেঙে ফেলেছে কয়েকবার। তারপর আমি যখন উনি বাসায় এরকম ঝামেলা করতাম, ওনার ফোন নিয়ে পর্যন্ত। ওনার কাছ থেকে ইকোনমিক ডিপেন্ডেন্সির জায়গাটা থেকে যদি বের হয়ে আসতেন আপনারা, তাহলে তো এই ঘটনাগুলো ঘটতো না, নাকি তারপরেও ঘটতো? না না, তাহলে ঘটতো না। তাহলে ডিপেন্ডেন্সি থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন, এক হোটেল দেওয়া, এটাই? হ্যাঁ, কারণ আমার পক্ষে তো সে সময় কোনো আর ওয়ে ছিল না, কারণ আমি একজন মেয়ে মানুষ, তার উপর আমার পড়াশোনা রানিং। আর কত টাকা লাগতো আপনাদের এই সংসার চালাতে? আমার কলেজে খরচ ছিল প্রায় প্রতি মাসে 8,000 টাকা বেতন, বাসা ভাড়া 16,000, খাবার দাবার খরচ। জি, সবকিছু মিলিয়ে কত টাকা? সবকিছু মিলিয়ে প্রায় 30-35,000 টাকার মতো। 30 থেকে 35,000 টাকা, সে সমস্ত টাকা উনি দিত? হ্যাঁ, সমস্ত টাকা উনি দিত। তারপর এটা তো কমন সেন্সের বিষয়, উনি আপনাকে কেন হেল্প করতে যাবে? হ্যাঁ, ওনার ইন্টারেস্ট এখানে কি? ওনাকে আমি এটা 1000 টাইম জিজ্ঞেস করেছি। কেন করবেন? এটা তো আপনার কমন সেন্সের ব্যাপার। উনি আপনাকে কেন হেল্পটা করবে? যদি বিষয়টা এরকমই থাকে, যদি আপনাকে ভবিষ্যতে বিয়ে করবে, ওনার ইন্টারেস্টের জায়গা তো ভেরি ক্লিয়ার, তো সেটাকে আপনি ওনার কাছ থেকে অর্থ নেওয়া মানে এটা তো প্রশ্রয় দেওয়া। কিন্তু সেটা আমি উনি আমাকে বিয়ে করতে চায়, বা ওনার যে অ্যাকচুয়াল যে মানে আসল যেই ইয়াটা ছিল, পরিকল্পনা ছিল, সেটা আমি একদম লাস্ট স্টেপে এসে বুঝতে পেরেছি। এতদিন যে টর্চার করেছে সেটা আমি উনি মানে নিজের সাথে ফাইট করে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি। তারপরও যে মেন্টালি টর্চারগুলো উনি করেছে সেটা আমি মানে অনেক ওয়ে বের না। 7 ইয়ার্স ধরে একটা মানুষকে কন্টিনিউয়াসলি এই ধরনের হ্যারাসমেন্টের মধ্যে যদি ইন্টেনশন এরকমই থাকে, ইট ইজ ফিজিক্যাল হ্যারাসমেন্ট। 7 ইয়ার্স ধরে একটা মানুষ কেন এই জিনিসটা করতে যাবে? আমি কোনো ওয়ে পাচ্ছিলাম না, আমি কার কাছে বলবো? আমি মামাকেও বলেছিলাম। আমি আপনার কথা এগ্রি করছি। প্রথম কথা হচ্ছে যে একটা মানুষের ইন্টেনশন যদি আপনার সাথেই যদি ইন্টেনশনটা থাকে তার শুধুমাত্র ফিজিক্যাল হ্যারাসমেন্ট, তাহলে 7 ইয়ার্স ধরে সে আপনার পিছনে কেন লেগে থাকবে? এবং প্রতি মাসে 35,000 টাকা করে দিয়ে, পরের দিকে হয়তো 30-35 দিয়েছে, কিন্তু প্রথম দিকে অত লাগেনি, অত দেয় নাই, কিন্তু এই টাকা তো তার পকেট থেকে এসছে। হ্যাঁ, তো তার টার্গেটটা যদি শুধুমাত্র ফিজিক্যাল হ্যারাসমেন্টই হবে, তাহলে এত টাকা সে আপনার পিছনে কেন ইনভেস্ট করবে? না, ওনার টার্গেট তো শুধু ফিজিক্যাল হ্যারাসমেন্ট ছিল না, এই যে এত লাখ লাখ টাকা আমার পিছনে খরচ করছে মানে আর থাকলে বিয়ে করবে আপনাকে, এছাড়া তো কিছু। হ্যাঁ, উনি চেয়েছিল আলটিমেটলি এটাই যে আমাকে ডাক্তারি পড়াবে, আর আমার যেহেতু অন্যান্য আত্মীয় স্বজন নেই, কেউ নেই, কোনো পিছুটান নেই, আমার ফ্যামিলিটাও ওনার সাপোর্টেই আছে। তো থিং ইজ দ্যাট, আচ্ছা মিম, প্রথম কথা হচ্ছে যে
ওনার এই ইন্টেনশনটা আপনাদের কাছে ক্লিয়ার ছিল। আপনার মা আপনার সাথে কি করেছে না করেছে দ্যাটস অ্যানাদার থিং, বাট ওনার ইন্টেনশন আপনাদের কাছে 100% ক্লিয়ার ছিল যে উনি আপনাকে পড়াশোনা করিয়ে একটা জায়গায় এস্টাবলিশ করে উনি আপনাকে বিয়ে করবে। আর যেহেতু আপনি ওনার কাছ থেকে টাকা নিচ্ছেন প্রতি মাসে, 1 বছর 2 বছর না, এটা 7 বছরের কেস। সুতরাং ওই লোকটা আপনার সাথে কি ধরনের ব্যবহার করতেছে, আপনার ঘরের মধ্যে সে কি করতেছে না করতেছে, আপনি এটাকে কন্টিনিউয়াসলি প্রশ্রয় দিচ্ছেন। হ্যাঁ, আপনি তো হয়তো বা তার আচরণ পছন্দ হচ্ছে না, কিন্তু আপনি একটা লেভেল পর্যন্ত সহ্য করতেছেন, যেটা তার মধ্যে হোপ জাগাইছে, আশা জাগাইছে যে ঠিক আছে তাহলে ওকে পড়াশোনা করায় একটা জায়গায় নিয়ে আমি ওকে বিয়ে শাদী করবো। বিষয়টা এরকমই ছিল। এখন আপনার জায়গা থেকে আপনি এটা প্রশ্রয় যদি নাই বা দিবেন, তাহলে তো আপনি 7 বছর টানলেন কেন? আপনার ইন্টেনশনটা কি ছিল তাহলে? আপনার ইন্টেনশনটা কি এটা ছিল যে ঠিক আছে আমি পড়াশোনা করে মেডিকেলে পাস টাস করে বের হয়ে যাবো, তারপর লাথি মেরে ফেলা দিব? সেরকমটা না। তাহলে আপনি কি চিন্তা করছেন? সেরকম ব্যাপার ছিল না। আমি অনেকবার ওনাকে ডিরেক্টলি বলেছি যে আপনি আমাকে যে পড়াশোনা করাচ্ছেন, আপনার এমটা কি, আমাকে নিয়ে আপনি কি করতে চান, আমার ফিউচার প্ল্যানিংটা কি? আপনার তো বলে দিয়েছে বিয়ে করবে, না এটা আমাকে ডিরেক্টলি বলেনি যে বিয়ে করবে, এটা আমাকে শেষ পর্যায়ে এসে আর কি বলেছে। তো উনি আমাকে বলতো যে আগে পড়াশোনা করো, ব্যাপারটা পরে দেখা যাবে, উনি আমাকে এভাবে বলতো। আর যে টর্চার গুলো করতো সেগুলো সহ্য করা বলতে গেলে আমি যে প্রশ্ন আমি করেছি সেই প্রশ্নের অ্যান্সারটা আমি দিয়ে দিই প্রিয় দর্শক এবং শ্রোতা। একটা কথা আছে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো নিয়ম মানে না, এথিক্স মানে না। যার পেটে ভাত নাই তাকে আপনি এথিক্স শিখাইতে পারবেন না, সহজ বাংলা হচ্ছে এটা। এবং এথিক্স যে শিখাইতে পারবেন না, এরকম উদাহরণ আমাদের সমাজে হাজার রকমের আছে। বলেন, আমি আপনাকে একেবারে শেষের দিকে চলে আসার জন্য বলতেছি, তারপরে আপনার ঘটনাটা কোন দিকে গেছে? হ্যাঁ, তারপরে হয়েছে যেটা করোনার সময় দোকানের যে ব্যাপারটা, সেটা তো আর ভাড়া টানতে পারছিলাম না। আর এদিকে ভাইয়া নতুন বাসা নিয়েছে, তো ভাইয়াও জব পেয়ে গেছে, 10,000 টাকা স্যালারি, আর টিপস পেয়ে হয়তো 12-13,000 টাকার মতো পায়। তো সে দিয়ে কোনোভাবে আর কি সংসারের দায়িত্ব নিয়েছে। তো ওইদিকে দোকানটা আমি হুট করে ছেড়ে দিতে চাচ্ছিলাম না। দোকানে ভাড়া উঠতেছিল, বাট অনেক কষ্ট করে দোকানটা রান করেছিলাম। মনে হচ্ছিল যে কিছুদিন কষ্ট করে ধরে রাখলে হয়তো আবার শুরু করতে পারবো। তো আমি নিজেই দোকানের শাটার খুলতাম, অল্প কিছু খাবার মেক করে নিজে গিয়ে বসে থাকতাম। তো সেখানে কাকা এসে আমাকে থ্রেট দিত অনেকভাবে যে আমি ওনার টাকা পয়সা মেরে দিয়েছি, ওনার সাথে বিট্রে করেছি, অনেক ব্লেম দিত। আর মানুষকে অনেক কিছু বলতো, যে যার নাম্বার পেত তাকে ফোন দিয়ে অনেক নোংরা কথা বলতো আমাকে নিয়ে। তো এই ব্যাপারগুলো নিতে পারছিলাম না। উনি রাস্তায় যেখানে পেতো আমাকে থ্রেট দিত। তো আমার বয়ফ্রেন্ডের সাথে একবার দেখেছিল, তো ওর মধ্যে আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে যায় একটা ছেলের সঙ্গে। আচ্ছা, এটা গত 1 বছর ধরে তার সাথে আমার পরিচয় হয়েছিল। উনি জানতো সবকিছু এই ছেলেটা? এটা উনি জানতো। আচ্ছা, তারপর? তো এই খবরটা জানার পর উনি আরো বেশি আর কি হিংস্র হয়ে গিয়েছিল। তখন কি উনি আপনাকে মাসিক হেল্পটা করে যাচ্ছে? না, তখন আর হেল্প করছে না। তখন কিন্তু ফোন দিচ্ছে কিছুদিন পর পর। উনি আমাকে ফোনের উপর খুব মেন্টালি টর্চারের মধ্যে রাখছে। তো উনি আমাকে বলতো যে আমি দেখে নিব তোমার কার সাথে বিয়ে হয়, কার সাথে তোমার সম্পর্ক হয়, কার সাথে সংসার শুরু হয়, আমি দেখে নিব, তাকেও দেখে নিব, তোমাকেও দেখে নিব। উনি অনেক ধরনের থ্রেট দিত যে এমন কিছু বলবে যাতে আমার সম্পর্ক না টিকে কারোর সাথে। উনি আমার লাইফটা পুরো থ্রেটিং করে দিয়েছে আর কি। যেখানে পেতো সেখানেই থ্রেট দিত। তো আলটিমেটলি আমি দোকানটা ছেড়ে দিয়েছি। তো দোকান ছেড়ে দিয়ে তারপর আমি বাসায় আর কি চেষ্টা করি যে কি করব, কারণ 10-12 হাজার টাকা দিয়ে তো 3জন ফ্যামিলি মেম্বার চলা সম্ভব না। তো এর মাঝে একটা জব পেয়ে যাই, মাত্র 6,000 টাকা স্যালারি। তো সেটা দিয়ে আমি এই যে প্রতি মাসে মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছি, সেই ঋণ, তারপর সেখানে প্রায় 70,000 প্লাস ঋণ থাকে। তো সেখানে আমি সেই স্যালারি থেকে প্রতি মাসে 1-2 হাজার করে দিতে থাকি। জবটা আমি বেশি দিন কন্টিনিউ করতে পারিনি, এর মাঝে ক্লাস শুরু হয়ে গিয়েছিল। আবার বাসায় আমি কিছু সাপোর্ট দিতে থাকি। তো দেখা যেত যখন থেকে ভাইয়া সংসারের দায়িত্ব নেওয়া শুরু করেছে, টাকা পয়সা দেওয়া শুরু করেছে, ভাইয়ার ভাড়া টাকাতেই সবকিছু চলে। তো মা আমার সাথে পুরা উঠে পড়ে লেগে গেছে, যে প্রতিদিনই ঝগড়া করতো যে আমার জন্য এত কিছু হয়েছে, আমার জন্য সবকিছু শেষ হয়ে গেল, আমি অলক্ষী, অনেকভাবে আর কি বাসায় আমাকে টর্চার করতো মেন্টালি। তারপর কাকার ব্যাপারটা নিয়ে, কারণ তারা আর কি কাকার প্রতি সন্তুষ্ট ছিল, যেহেতু উনি সব টাকা পয়সা দিত। সেটা যেভাবেই হোক, আমাকে প্রবলেম করে হোক, আমার সাথে যত ধরনের ঝামেলা হোক। তো দেখা যেত যেহেতু কাকার সাথে আমার বরিমনা হয়নি, উনি চলে গেছে, তো সেটার প্রতিদিনই ঝগড়া হতো মার সাথে। মা অনেক বাজেভাবে অনেক নোংরা ভাষা বলতো, নোংরা গালিগালাজ করতো। তো মা বলতো যে কাকার সাথে আবার যোগাযোগ করবে, কাকাকে বলবে যে আমি তার কেনা কাপড় চোপড় পরে আমি আরেক ছেলের সাথে ঘুরি, তার দেয়া জিনিস পরে আমি আর কি ঘুরে বেড়াই, এগুলো আর কি বললে অনেক অপমান করতো। তো মার এই টর্চার গুলো প্রতিদিন ছিল, অনেক ঝগড়া হতো, বাসায় অনেক চিৎকার চেঁচামেচি হতো। ভাইয়া এগুলো দেখতো, ভাইয়াকে বলতাম কিন্তু ও চুপ করে থাকতো, কিছু বলতো না। তো এই ব্যাপারগুলো আর কি আমার সবকিছু বাইরে চলে যাচ্ছিল।
তারপর মা প্রতিদিনই বলছে যে আমি কেন বের হয়ে যাই না। তো আমি মামাকে জানাই সবকিছু, সব ডিটেলসে জানাই যে এরকম এরকম অবস্থা, কাকার সাথে আর পরিচয় নেই। তো আমি ছেলেটার কথাও মামাকে জানাই। তো মামা বলে যে তোর মার যে অবস্থা, তোর মানে কোনো একটা ফর্মালিটিস, ছোট করে একটা ফর্মালিটিস মেনটেন করো, বিয়ে শাদী এগুলো সম্ভব না তোদের ফ্যামিলি থেকে। তো আমি বাসায় বলি, কিন্তু বাসা থেকে আমি কোনো পজিটিভ রেসপন্স পাচ্ছিলাম না যে ছেলের ফ্যামিলির সাথে কথা বলে আর কি আনুষ্ঠানিকভাবে যেটুকু করা যায়। আমি তো ছেলেকে ছেলের ফ্যামিলিদেরকে সবকিছু আর কি ডিটেলসে জানিয়েছি। তো তারা এটা নিয়ে কোনো প্রবলেম করেনি, কিন্তু আমার ফ্যামিলি থেকে আমি কোনো সাপোর্ট পাচ্ছি না যে তারা বসে দু একটা কথা বলে একটি ফর্মালিটিস মেনটেন করবে। তো মামা বলতেছে যেহেতু তোর মার সাথে কোনো হচ্ছে না, তোর মাকে দিয়ে সম্ভব না। তারপর মামা বলতেছে যে তুই তোর মতো ডিসিশন নে, এছাড়া আর কিছু করার নেই। তো আমি নিজের ডিসিশনটা নিজেই নেই। তো ওই যে আপনার বয়ফ্রেন্ড এখানে আপনাকে সাপোর্ট করলো, যে ওরও তো কোনো কিছু, আমি যতদূর জানি যে ওর জব টব কোনো কিছু নাই। জি, ওর এই অবস্থায় ও বিয়ে করলো? হ্যাঁ, ও বিয়ে করেছে। কারণ হচ্ছে আমি মেন্টালি প্রেশারগুলো নিতে পারছিলাম না, কারণ প্রতিদিনই আমি টেনশনের উপর থাকি, কান্নাকাটি এগুলো চলতেই থাকে। এগুলো মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এইভাবে থাকতে থাকি হয়তো কোনো একদিন হুট করে মরে পড়ে থাকবো, কারণ এত প্রেশার নেওয়া সম্ভব হচ্ছিল না। তো আমার এইসব দেখে ওর কাছেও খারাপ লাগলো। তো ওর বাসায় জানাইছে যে এরকম সমস্যা। তো ওর বাসা থেকে বললো যে মেয়েটাকে নিয়ে আসো, এভাবে আর কতদিন সহ্য করবে। তো আমি চেয়েছিলাম যে আমার বাসার সাথে জাস্ট একটা মিউচুয়াল একটা বন্ডিং এর মাধ্যমে কাজটা হোক, কিন্তু আমার ফ্যামিলি থেকে কোনো রেসপন্সই পাইনি। অনেক চেষ্টা করেছিলাম, ওরা একটু সময় নিয়েছিল, কিন্তু মা আমাকে প্রতিনিয়ত বলতে থাকে যে বের হয়ে যা, বের হয়ে যা। তো ব্যাপারগুলো আর নেওয়া সম্ভব হচ্ছিল না। সিদ্ধান্ত নিলেন আপনারা বিয়ে করবেন? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছি। তারপর ওর ফ্যামিলির সম্মতিতে বিয়ে হয়েছে, নিজেরে বিয়ে করেছি। বাট ওর কোনো জব নেই। ও আমাকে সবসময়। কবে করেছেন বিয়েটা? বিয়েটা করেছি 9 এপ্রিল এই বছর? হ্যাঁ, রানিং মাসে, এই কয়েকদিন আগের ঘটনা। আচ্ছা, তারপর বিয়ে করার পরে কি দাঁড়াচ্ছে? বিয়ে করার পরে এখন দেখা গেছে যে আমার তো ফাইনাল ইয়ার বাকি এখনো। ফাইনাল ইয়ারে প্রতি মাসে ডিউ হচ্ছে বেতন, যেহেতু কোনো আর্নিং সোর্স নেই। আমার ওইখানে ডিউ জমতে মানে বেতনগুলো কোনোভাবে ক্লিয়ার হচ্ছে না। গত 1 বছরের বেতন জমে আছে। তারপর মানুষের কাছ থেকে যে টাকাগুলো নিয়েছি সেটা আমার রেসপন্সিবিলিটিতেই নিয়েছি, সেগুলো আমাকেই শোধ করতে হবে। আর যেহেতু আমার বর এখনো কোনো জব করে না, সেটা আমি জেনে শুনেই বিয়ে করেছি। কারণ কি করে ও হচ্ছে অ্যাকাউন্টিং থেকে অনার্স পাস করেছে। বাংলাদেশে এই মুহূর্তে মিম, যদি কোনো ছেলে 2 পা আছে 2 হাত আছে এবং প্রাপ্তবয়স্ক, সে যদি বলে যে আমি জব পাই না, তাহলে প্রথমত সে অক্ষম। আমার জায়গাটা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে, মাস শেষে নিজে চলার মতো আর নিজের বউকে সাপোর্ট করার মতো অর্থ যদি সে রোজগার করতে না পারে, এত ফ্যাসিলিটি থাকার পরেও, এই করোনাকালীন সময়ে লাখ লাখ রাইডার যারা, কিন্তু আমি দেখি যে আমি বিভিন্ন জায়গা থেকে যখন ফুডের অর্ডার দিই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই কাজগুলো করতেছে এবং মাস শেষে তারা ভালো ইনকাম করতেছে। 1-2টা জায়গা না, পুরা ঢাকা শহরে এখন লক্ষ লক্ষ রাইডার এরকম প্রতিদিন মুভ করে। আপনার জামাই কোনো কিছু ইনকাম করে না, বলছে বিয়ে করে ফেলছে। আচ্ছা, তারপর আপনি আসেন, আপনাদের এই ভুলের জায়গাগুলো বোঝা জরুরি। আপনি যদি ভুলের জায়গাগুলো না বোঝেন, আপনি কখনো এগুলো থেকে বেরোতে পারবেন না। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে, আপনার হাতে যদি একটা ফোন থাকে, আপনার ফোনে যদি ডাটা কেনার মতো সামর্থ্য আপনার থাকে, তাহলে আপনি ঘরে বসে বিজনেস করতে পারেন। আজকে করলেন না, কালকে হলো না, তারপর দিন হলো না, একদিন না একদিন আল্লাহ আপনার মুখ তুলে তাকাবেই। এটা চেষ্টা করতে হবে আপনাকে, তাই না? আপনার ভাই এখনো আপনাদের সঙ্গে আছে, সে ওই সম্পর্কে নাই, তার আগে সম্পর্কে নাই। আপনার ভাই চাইলেও রাইডিং করে, আপনার ভাই চাইলেও এই কাজগুলো করে আপনার ফ্যামিলিকে চালাইতে পারে। কেন আপনারা মানে এত কিছুর পরেও কেন আপনারা মানে এত হতাশ? আমি ঠিক বুঝি না। আপনি আমাকে জাস্ট একটা কোশ্চেনের অ্যান্সার দেন। আপনি যদি মনে করেন যে আপনি মেডিকেলে পড়াশোনা করবেন, আপনি আভিজাত্যের জীবনযাপন করবেন, আপনি বড় হয়ে ডাক্তার হয়ে বের হবেন, অমুক হবেন, তমুক হবেন, এটা একটা লাইফ, যে লাইফের জন্য আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে বা হয়েছে বা ভবিষ্যতে আরো হতে পারে। আর আরেকটা লাইফ হচ্ছে যে না, ঠিক আছে, আপনার মেডিকেলের ডাক্তার হওয়া হলো না, কিন্তু আপনি নিজের কাছে সম্মান নিয়ে বেঁচে আছেন, আত্মমর্যাদা নিয়ে বেঁচে আছেন। কোনটা বেছে নেবেন? কোনটা বেছে নেবেন 2টার মধ্যে? অ্যান্সার করেন আমাকে। প্রথমটা না পরেরটা? প্রথমটা বেছে নেবেন। প্রথমটা কোনটা বলেছি বুঝতে পেরেছেন? প্রথমটা ছিল হচ্ছে মেডিকেলে আপনার পড়ার সামর্থ্য নাই, কি মেডিকেলে যদি আপনাকে পড়তে হয়, আপনাকে সোজা বাংলায় যদি বলি, কম্প্রোমাইজ করতে হচ্ছে, যে কম্প্রোমাইজটা আপনি 7 বছর ধরে করেছেন। হ্যাঁ, যেটা অন্যায়, আপনি নিজের জায়গা থেকে মানতে পারেন নাই, কারণ আপনার ওই অর্থটা নাই। যার কাছ থেকে নিয়ে আসতে যাচ্ছেন
সে তার ইন্টারেস্ট আছে, গিভ অ্যান্ড টেক যেটাকে বলে। হ্যাঁ আর সেকেন্ডটা হচ্ছে আপনি কোন রকম চলতে পারবেন, আপনার মেডিকেল হয়তো জীবনে কোনোদিন হবে অথবা হবে না, কিন্তু মর্যাদা নিয়ে বাঁচতে পারবেন, কোনো অন্যায়ের কাছে মাথা নত স্বীকার করবেন না। এটা হচ্ছে সেকেন্ড। যে পয়েন্টটা আমি ক্যাচ করতে পারিনি। হ্যাঁ অবশ্যই সেকেন্ড পয়েন্টটা বেছে নেব। আপনি আর second আমি point টা বেছে নেবেন, এখনো অবধি আমি সেকেন্ড পয়েন্টটা যদি বেছে নেবেন তাহলে এটা নিয়ে আপনার টেনশন করার কোনো কারণই নেই। আগে আপনি বাঁচেন, আগে আপনি সার্ভাইভ করেন। হ্যাঁ আমি এখন আমার এমটা এটা হয়ে গেছে এখন, অ্যাটলিস্ট আমার ডাক্তার হওয়ার ড্রিমটাকেও আমি এখন হেট করি, কারণ আমি কখনো এভাবে কখনো চাইনি যে আমার একটা স্বপ্নের জন্য আমি সবকিছু বিসর্জন দিব। আর আমি এর মাঝে আমি অনলাইনে বিজনেসেরও ট্রাই করেছিলাম, কিন্তু সেটা আমি কাকার জন্য পারিনি। উনি আমাকে সেটা আর কি অনেকভাবে বাধা। কাকার জায়গা থেকে তো মুক্ত হয়েছেন শেষ পর্যন্ত বিয়ে শাদী করার পর? হয়নি। উনি কেন মুক্ত হননি? উনি যেহেতু অনেক টাকা ইনভেস্ট করেছে আমাদের পেছনে, তো উনি আমাকে প্রতিনিয়ত থ্রেটের উপর রাখে। আপনার জামাই আছেন এখন? হ্যাঁ ওকেও ফোন দিয়ে ডিস্টার্ব করে। মামলা করে দেন। মামলা করবো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে এরকম যে মানে ওয়াইফকে জানাই দেন। আমি ওনার ওয়াইফকে জানিয়েছি, ফোন দিয়েছিলাম। হ্যাঁ ওনার ওয়াইফকে ফোন দেওয়ার পর উনি বলেছে যে আমাকে প্রুফ দেখাও, যে প্রুফ নাই আপনার কাছে। তো আমি ওনাকে বলেছি যে আমার কাছে সব ফোন কলস আছে আর সব রেকর্ড আছে, আমার ফ্যামিলি তো নিজে একটা প্রুফ, আপনি এসে দেখে যেতে পারেন। তো উনি আমাকে বলছে ঠিক আছে আমি আসবো, কিন্তু যেদিন ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে তারপর থেকে আমি আর রিচ করতে পারিনি ওনাকে। ওনার কাকা আপনি সরাসরি গিয়ে মামলা করে দেবেন। প্রথম কথা হচ্ছে এটা, আপনি পুলিশের কাছে যাবেন, এটা আমার জায়গা থেকে আপনার জন্য অনুরোধ। পুলিশের কাছে যাবেন এবং আপনি যে ভিকটিম আপনার জামাইকে নিয়ে সহ নিয়ে যাবেন। ফোনের কলে যে রেকর্ডগুলো আছে, যেগুলো আছে সমস্ত কিছু নিয়ে মামলা করবেন। মামলা করার পরে আপনার যদি গণমাধ্যমকে ফেস করতে হয়, আপনি গণমাধ্যম ফেস করবেন, যেটা অলরেডি আপনি কিছুটা করেছেন। আমি আপনার পরিচয় ফ্ল্যাশ করি না, ওনার পরিচয় ফ্ল্যাশ করি না, এইভাবে গল্পটা উপস্থাপন করেছি, কারণ আমাদের কাজটা আসলে ইনভেস্টিগেটিভ শোনা, যাতে করে কোনো আত্মসম্মানে আঘাত না লাগে, এভাবে আমরা প্রচার করেছি। এবং এই জায়গাটা থেকে গল্পটা প্রচার করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই জিনিসগুলোর রেজাল্ট ভালো হয় না, যারা আসলে কম্প্রোমাইজে যায় এগুলোর রেজাল্ট ভালো হয় না। কিন্তু আপনি তো এই রিসেন্ট টাইমে আমরা কিন্তু জানি ফেসবুকে একটা ইস্যু ভাইরাল হয়েছে, যে একটা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের এমডি কে কেন্দ্র করে, এবং সেখানে মুনিয়া নামের একটা মেয়ে জড়িত, যেও ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়তো, লাখ টাকার গুলশানের লাখ টাকার বাসাতে সে ভাড়া থাকতো। সেম কেসের কিন্তু সিমিলারিটি আছে। আপনাকে আজকে যেখানে আপনি কি সিমিলারিটি টের পান? আপনি ওই কেসের সাথে কেসের সিমিলারিটি টের পান? ও সুইসাইড করেছে, আপনাকে সুইসাইডের দিকে যেতে হচ্ছিল একটা পর্যায়ে, কিন্তু সামহাও আল্লাহ আপনাকে সেভ করেছে। তো আমি মনে করি এই কেসগুলো আমাদের সমাজে নতুন না, একটা না একটা পর্যায়ে একটা মেয়ে ওখান থেকে বের হয়ে আসতেই হয়। এবং জীবনে কোনো কিছু পাওয়ার জন্যে কোনো জায়গায় বিন্দুমাত্র স্যাক্রিফাইস করা নিজেকে, যেটা আপনি আসলেই পারবেন না, যেখানে আপনার আত্মসম্মানের ব্যাপার আছে, যেটা আপনার সাথে যায় না, সেই জায়গায় করা মানে হচ্ছে নিজেকে বিক্রি করে দেয়া। আর মানুষ নিজেকে বিক্রি করে দিয়ে সার্ভাইভ করতে পারে না। মানুষের অঢেল সম্পত্তি থাকতে পারে, কিন্তু নিজের জায়গাটাতে যদি মানুষের মাথা উঁচু করে দাঁড়ানোর না থাকে, সে যদি মনে করে সবসময় যে আমি একজন পরাধীন মানুষ, তার সম্পত্তি যতই থাকুক না কেন, অঢেল সমস্ত কিছু যাই থাকুক না কেন, সে আসলে জীবনযাপন করতে পারে না। তো আমার মনে হয় যে আপনি যেহেতু বের হয়ে আসতে পারছেন, আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে, হয়তো এখান থেকে আল্লাহ একটা ভালো মুক্তি দেবে, কিন্তু আপনার কোনোভাবে ওনাকে আর কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। আর এখানে আপনি কতটুকু ইনভলভ ছিলেন, কি ছিলেন না ছিলেন, সেটা আপনি নিজেকে প্রশ্ন করেন, নিজেকে। আমি যেটা মাঝখানে করেছি আপনাকে, তো এই জায়গা থেকে একটা বিশাল শিক্ষা আমি মনে করি, এটা যারা আজকে শুনবে তাদের জায়গা থেকে একটা বিশাল শিক্ষা। আর সার্ভাইভ করার জন্য আপনারা তো ভিকটিম না। ভিকটিম বলতেছে আমি যেটা বোঝাচ্ছি, লাইক আপনার ক্যান্সার হয়ে গেছে বা আপনার হাজবেন্ডের ক্যান্সার বা আপনার মায়ের ক্যান্সার, এরকম ভিকটিম তো না। তো আলহামদুলিল্লাহ, মাত্র কি 2 বেলা খেয়ে পরে বাঁচতে হবে এরকম একটা স্টেজে আপনারা এখন আছেন। এটা যদি আপনাদের মতো এত এত সামর্থ্যবান মানুষ, যারা সুস্থ মানুষ, তারা যদি এতটুকু পরিমাণ রোজগার করতে না পারে ঢাকা শহরে, তাহলে এটা নিয়ে আমার আর বলার কিছু নাই। হ্যাঁ, মেডিকেলের পড়া বা উচ্চাভিলাষ এই মুহূর্তে সমস্ত কিছু বাদ দিয়ে দেন। এখন সহজ বাংলা যেটা বলে, আপনারা সার্ভাইভ করেন মানসম্মানের সহিত। আপনার জামাইকে বলেন দরকার হলে রাইডিং পেশায় আসুক, অথবা অন্য কোনো পেশায় যাক, যেটা মানে বেসিক জব যেটাকে বলে, করে আপনার ভরণ পোষণ, কারণ এটা রিলিজিয়ন অনুযায়ী এবং আইন অনুযায়ী আপনার ভরণ পোষণ নেওয়ার দায়িত্ব এখন তার, এবং সেটা সে করতে পারে। আপনি মেয়ে, আমাদের সামাজিকতার জায়গা থেকে অনেক কিছু আপনি ফেস করতে পারবেন না, কিন্তু এই সুযোগটা তো এখন আপনার আছে, আপনার জামাই আছে, সে করতে পারে। তো সেটা তার করা উচিত, ডেফিনেটলি করা উচিত। আমি কি আপনাকে যেগুলো বলেছি সেগুলো কি ভুল বলেছি? আপনি কি আমার সঙ্গে দ্বিমত? অ্যাকচুয়ালি ওর প্ল্যানিং এ এটাই করেছে, কারণ ও গত 1 বছর ধরে ট্রাই করেছে, আমি নিজেই সাক্ষী, ও জবের খুবই ট্রাই করেছে। আর এই করোনা সিচুয়েশনে জবটা আসলেই খুব, শুধু করোনা না মিম, করোনার পরে গিয়েও জবটা আদৌ মানুষের জন্য আর সাস্টেনেবল হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। করোনার পরের পৃথিবী আর আদৌ আমরা কোনোদিন দেখতে পারবো কিনা সেটা নিয়েও একটা সন্দেহ আছে। জবের যে ধরন, সেটা আদৌ টিকে থাকবে কিনা, বা মানে সেটা আদৌ এরকম থাকবে কিনা আজ থেকে 2 বছর পরে, 3 বছর পরে, সেটা নিয়েও প্রশ্ন আছে। এক্সিস্টিং যারা জবে আছে তাদেরও মাসের পর মাস স্যালারি হয় না, এরকম ঘটনা আছে। লাখ টাকার উপর স্যালারি পায় কিন্তু চাকরি নাই, এরকম ঘটনা এখন অহরহ। হ্যাঁ,
তো সেই জায়গাটা থেকে জব এখন ঘরে বসে উপায় বের করতে হবে, সহজ বাংলা হচ্ছে এটা, যদি সাস্টেইন করতে হয়। আর দিন শেষে কথা একটাই, ওই যে একটা কথা আছে মানুষ বলে, আত্মসম্মান যদি না থাকে একটা মানুষের তাহলে আর কিছুই থাকে না। তো আত্মসম্মান যদি আপনি যা বলেছেন এখানে, সেটা আপনি যদি ফাইট করে এতদিন ধরে টিকিয়ে রাখতে পারেন, তাহলে আপনার নেক্সট টাইম ওই একবেলা খেয়ে হলেও আত্মসম্মানের জায়গাটা ঠিক রাখা উচিত, আমি মনে করি এটা। ঠিক আছে, ও সেটাই চেষ্টা করছে, ও চিন্তা করেছে রাইডিং করবে, কিন্তু সেই রাইডিং করার জন্য যে একটা যে প্রসিডিউরগুলো দরকার সেটা আসলে এই মুহূর্তে হচ্ছে না। কারণ ওর ফ্যামিলিটা যথেষ্ট ভালো, সব দিক দিয়ে আমাকে সাপোর্ট করেছে, ও নিজেও সাপোর্ট করেছে, শুধুমাত্র এই আর্থিক দিক দিয়ে যে প্রবলেমগুলো, আমরা দোয়া করি সেই প্রবলেম থেকে সে বের হয়ে আসুক, সামহাও বের হয়ে আসুক। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকের এই গল্পটা শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, বিশেষ করে যারা এই গল্পটা শুনলেন। আমরা আসলে কোনো না কোনোভাবে কোনো না কোনো সিস্টেমে আসলে কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। সেই ডিপেন্ডেন্সির জায়গাটা যদি বিষয়টা এরকম হয় যে এটার ইন্টারেস্ট যেটা আপনি সহ্য করতে পারবেন না, এটার ইন্টারেস্ট যেটা অনৈতিক, এটার ইন্টারেস্ট যেটা কোনোভাবেই সাপোর্টিভ না, তাহলে সেই সাহায্যটা কোনোভাবেই নেওয়া উচিত না। হ্যাঁ, বা সেই মানুষটাকে নিজের জায়গাটাতে অ্যাক্সেস দেওয়াটা উচিত না। আর যদি ইন্টারেস্ট লাইনটা খুব বেশি ক্লিয়ার থাকে যে না ঠিক আছে তার উদ্দেশ্য মহৎ, তাহলে তার জন্য যতটুকু পারা সম্ভব লিগ্যাল ওয়েতে রিটার্ন দিয়ে দেওয়া উচিত, এবং সেই রিটার্নটা হওয়া উচিত অসাধারণ। আমরা এই একটা মানুষ, যে মানুষের নাম উচ্চারণ করিনি আমাদের আজকের এই অনুষ্ঠানে, একটা মানুষকে দিয়ে পৃথিবীতে যারা সাহায্য করছেন বিভিন্ন রকমের ভিকটিম ফ্যামিলি, তাদেরকে জাজ করতে যাব না। তবে প্রত্যেকটা সাহায্যের পেছনেই কিছু না কিছু উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যের জায়গাটা হচ্ছে হয় নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা, অথবা আল্লাহকে খুশি করা, অথবা ধর্মীয়ভাবে তার সৃষ্টিকর্তাকে খুশি করা। তো সেকেন্ড উদ্দেশ্যের জায়গাটা যদি খুব ক্লিয়ার থাকে তাহলে আপনি সাহায্য নিতে পারেন। কিন্তু ফার্স্ট উদ্দেশ্যের জায়গাটা যদি আপনার জায়গা থেকে মনে হয় যে ইয়েস ইট ক্যান বি কম্প্রোমাইজ এবং যেটা করা উচিত না, তাহলে কখনোই সেই সব জায়গায় যাওয়া উচিত না। কারণ আপনি একদিন, 2 দিন, 3 দিন এটা হয়তোবা